হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে আছেন এমডি ইসমাইল হোসেন। তো ইসমাইল হচ্ছে ফুলি ফান্ডেড গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ পেয়েছে ইউনিভার্সিটি অফ ওয়াইওমিং, রাইট? Yeah. ইউনিভার্সিটি অফ ওয়াইওমিং থেকে। তার কোর্স হচ্ছে এমএস ইন জিওস্পেশাল ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আচ্ছা, সো আজকে আমরা ইসমাইলের কাছ থেকে শুনবো তার স্কলারশিপ বা সবকিছু মিলিয়ে তার এই জার্নিটা কেমন ছিল, এটা কি খুব কঠিন ছিল নাকি এই জার্নিটা কিভাবে সে ওভারকাম করলো অবস্টেকেল গুলা, আর এত প্রেস্টিজিয়াস একটা ইউনিভার্সিটি থেকে এত ভালো একটা স্কলারশিপ বাকিরা কিভাবে পেতে পারে, এই বিষয়গুলো আমরা একটু জানবো। এবং ইসমাইল মেবি আরো দুটো ইউনিভার্সিটি থেকে মেবি ফুলি ফান্ডেড অ্যাসিস্ট্যান্টশিপ বা স্কলারশিপ আসছে। ইসমাইল, যদি একটু বলতা তোমার প্রোফাইলটা নিয়ে বা তোমার ইউনিভার্সিটি গুলো কয়টা স্কলারশিপ তুমি মূলত পাইছো, সবকিছু নিয়ে তোমার জার্নিটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতে সংক্ষেপে, আমরা একটু শুনতাম। হ্যাঁ, আপনি বলছেন যেহেতু আমি আপাতত ইউনিভার্সিটি অফ ওয়াইওমিং আসছি ফুলি ফান্ডেড গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ পজিশনে। আর এছাড়া আমি টোটাল 8টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম। সেখান থেকে 7টাতে অফার লেটার পাই, একটা রিজেক্ট হয়। আর এর মধ্যে থেকে 3টা ফুল ফান্ড অফার করে। ইউনিভার্সিটি অফ ওয়াইওমিং এ ফুলি ফান্ডেড রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ইউনিভার্সিটি অফ ওকলাহোমাতে ফুলি ফান্ডেড টিচিং অ্যাসিস্ট্যান্ট, আর ইউনিভার্সিটি অফ মেমফিস যেটা টেনিস স্টেটে, ওটাতে হচ্ছে যে হাউজিং অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট এই সিডি ফেলোশিপ পাই। এটাও ফুললি ফান্ডেড ছিল আলহামদুলিল্লাহ। আর আমার প্রোফাইল হচ্ছে আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পন্ন করি। আমার সাবজেক্ট ছিল হচ্ছে লোকাল গভর্নমেন্ট অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট। আমার সিজিপিএ ছিল 3.84। আমি ডিপার্টমেন্টে ফার্স্ট ছিলাম আলহামদুলিল্লাহ। এছাড়া আমি ডিপার্টমেন্টে যেহেতু ফার্স্ট ছিলাম, প্রত্যেক বছরই ফার্স্ট হয়েছিলাম, এই জন্য ডিপার্টমেন্টের একটা স্কলারশিপ আছে, 4 বছরে 4টা পেয়েছি। আর সরি, ইউনিভার্সিটির একটা আছে ইন্টারনাল। আর ডিপার্টমেন্টে হচ্ছে সেকেন্ড ইয়ার থেকে চালু করে, দ্যাটস আমি 3টা পাই, অর্থাৎ ফার্স্ট ইয়ারে ছিল না তখন। এই স্কলারশিপ গুলো পাই। এছাড়া আমার 6টা পেপার রিভিউতে আছে বর্তমানে। আর টোফেলে আমার স্কোর ছিল 88। রিডিংটাতে একটু কম আসছিল, বাট স্পিকিং এ 25 আর রাইটিং এ 24। জিআরইও একটু খারাপই ছিল বলা চলে, 294 এর মতো। এই তো মোটামুটি। আর আচ্ছা, 6টা তো পেপার বললাম আমি। এছাড়া হচ্ছে যে আমার কিছু জব এক্সপিরিয়েন্স ছিল, একটু ডিফারেন্ট ছিল, যেমন ইউএসএ তে টিউটরিং করা। আর হচ্ছে যে ইউএসএ 2টা কোম্পানিতে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং টেস্ট হিসেবে 3 বছরের মতো 4 বছরের মতো প্রায় জব করছি। এই তো মোটামুটি আমার প্রোফাইল। ওকে, মাশাল্লাহ, খুবই ভালো লাগলো শুনে। আসলে আমরা জানতে পারলাম আসলে যে ইসমাইলের মানে যেটা পদচারণা আসলে অনেক ব্যাপক। নর্মালি এইসব ক্যান্ডিডেটরাই দেশের বাইরে যাচ্ছে, প্রেস্টিজিয়াস স্কলারশিপ গুলো পাচ্ছে, তারাই আসলে আমাদের রিসোর্স। তো আজকে এই জন্য ইসমাইলকে একটু আমাদের সাথে যুক্ত করা, এবং আমরা হচ্ছে একটু ওয়ান বাই ওয়ান এখন কিছু কোশ্চেনের সেশনে যাব। যে ক্যান্ডিডেট যারা আছে বাইরে যেতে চায় তাদের কিছু কোশ্চেন আছে যে কিভাবে আসলে তারা এই স্কলারশিপ গুলো পেতে পারে। সো এই কোশ্চেন গুলো আমি একটু ওয়ান বাই ওয়ান ইসমাইলকে করবো। ওকে ইসমাইল, আমি প্রথম কোশ্চেনে যদি যাই, এই স্কলারশিপ সম্বন্ধে তুমি কিভাবে সর্বপ্রথম জানলা, আর কিভাবে এটা আর কি অর্জন করার ইচ্ছা তোমার মনে আসলো, আর এইটাতে হচ্ছে তোমার সাবজেক্ট কোর্স এগুলো কিভাবে তুমি জাজ করলা যে এই সাবজেক্টটা আমি নিতে পারি, যেহেতু তোমার ব্যাকগ্রাউন্ড ছিল এলজিইউডি। তো এইটার সাথে কি তোমার স্কলারশিপের যে এরিয়াটা, আই মিন যেটা তুমি ফুলি ফান্ডেড যে গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপটা পেয়েছো, এটার সাথে কি কোনো কানেকশন আছে কিনা, এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতো আমাদেরকে। আচ্ছা, আমার ইচ্ছে ছিল ফার্স্ট ইয়ার থেকেই আমি সেকেন্ড টাইমে এখানে ভর্তি হই। তো তখন থেকে আমার ইচ্ছে ছিল বাইরে পড়াশোনা করতে যাওয়া। তখন থেকে আমি খোঁজ খবর নেওয়া শুরু করি কিভাবে কি করা যায়। থার্ড ইয়ারের দিকে আমি বিভিন্ন জায়গায় ইউটিউবে ভিডিও বা বিভিন্ন ফেসবুক গ্রুপে দেখতে পাই যে আসলে প্রফেসররা যদি স্টুডেন্ট নেয় তখন তারা লিঙ্কডইনে এটা আপলোড করে, মানে পোস্ট করে। সেটা আমরা যেমন ফেসবুকে পোস্ট করি জবের মতো করে, যে আসলে তার পিএইচডি বা মাস্টার স্টুডেন্ট নিচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ হিসেবে। তখন থেকে আমি হচ্ছে যে আমার ফিল্ডে যারা ছিলেন প্রফেসর, 2-3 জন প্রফেসরের সাথে আমি কানেক্ট হই। তারপরে অনেকগুলো প্রফেসর সাজেশন আছে, তারপরে আমি প্রায় মোর দ্যান 500 প্রফেসরের সাথে লিঙ্কডইনে কানেক্ট হই। এটা ছিল একটা স্টেপ। সেকেন্ড স্টেপ ছিল আমি আসলে প্রফেসরদের পেপার পড়ে তাদেরকে একটা রিভিউস, আমার এই পয়েন্টটা ভালো লাগছে বা আমি এই পয়েন্টে কাজ করতেছি এরকম করে তাদের সাথে আমি একটা রিলেশন বিল্ড করার ট্রাই করতাম। যদিও খুব একটা কাজে দেয়নি, বাট অ্যাটলিস্ট এটা কাজে দিছে যে আমি কিভাবে ইমেল লিখবো সেটা বুঝতে পারছি। এই তো মোটামুটি। আর আমি সেন্ট্রালি অ্যাপ্লাই করেছিলাম,
সেন্ট্রালি অনেক বা বাকি 7টাতে অ্যাপ্লাই করছিলাম, এইটাতেই শুধু আমি প্রফেসর ম্যানেজ। আমি প্রফেসর যখন দেখলাম যে ডিসেম্বর থেকে প্রায় প্রফেসর বা অক্টোবর নভেম্বর থেকে প্রফেসররা পোস্ট করা শুরু করছে যে তারা স্টুডেন্ট ধরেন এই ফিল্ডে বা এই ল্যাবে স্টুডেন্ট নিতে চান, তখন তাদেরকে আমি তারা যে যে ডকুমেন্ট চায় আর কি, সিভি, রিসার্চ ইন্টারেস্ট বা ট্রান্সক্রিপ্ট, এগুলো সহ আমি তাদেরকে ইমেল করতাম। তখনই আমি আসলে হচ্ছে যে তাদের রিপ্লাই পাই। প্রায় 50-60টা ইমেল করার পরে 10-12 জন আমাকে রিপ্লাই দেন, তার মধ্যে 3টা আমি ইন্টারভিউ ফেস করি। আর আমার সাবজেক্টের সাথে রিলেশন হচ্ছে যে আমার সাবজেক্ট যেহেতু লোকাল গভর্নমেন্ট আর আরবান ডেভেলপমেন্ট, কাইন্ড অফ পলিসিও, প্ল্যানিংও, বিট ইঞ্জিনিয়ারিংও থাকে। এই জন্য আমি চেষ্টা, আর আমার হচ্ছে যে জব এক্সপিরিয়েন্স ছিল সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে। আর এই জন্য আমি দুটাকে কানেক্ট করা ট্রাই করছি। ইউএসএ হচ্ছে মোস্ট ফ্লেক্সিবল এডুকেশন সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড আমার কাছে মনে হয়। ইয়েস, অফ কারণ কারো কোর্স। যদি ইন্টারেস্ট থাকে সে তাইলে চাইলে বিশেষ করে মানে ফিল্ড চেঞ্জ করতে পারে। তো এটা স্কুল অফ কম্পিউটিং এর আন্ডারে, এখানে জিও স্পেশাল ইনফরমেশন সায়েন্স, আমাদের জিআইএস এর কিছু ব্যবহার ছিল আরবান প্ল্যানিং এ, আর আমার একটা পেপারও ছিল। আর আমি প্রোগ্রামিং জানতাম, পাইথন, জাভাস্ক্রিপ্ট। এই জন্য এই কয়েকটাকে আমি রিলেট করে আমি এই ও প্রোগ্রামের সাথে আচ্ছা, ইয়ে আচ্ছা। কন্ট্রাক্ট করছি। তারপরে প্রফেসর আমাকে ইন্টারভিউ নিছেন, তারপরে চুজ করছেন। এই তো মোটামুটি জার্নি। ম্যাগনিফিসেন্ট, ওকে, অলরাইট। আচ্ছা, এখন একটু শুনবো, এই স্কলারশিপ তোমাকে কি কি সুবিধা দিচ্ছে? সবার অনেক আকর্ষণ থাকে এটা নিয়ে। তো এটা মূলত ফান্ডিং। গ্রাজুয়েট স্টুডেন্ট বলে, যারা পিএইচডি বা আচ্ছা, মাস্টার্স আচ্ছা, করে হ্যাঁ। আমেরিকাতে, তাদেরকে গ্রাজুয়েট স্টুডেন্ট বলে। আপনারা জানেন তো হচ্ছে যে আমি এটাকে ফুলি ফান্ডেড রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ পেয়েছি। এখানে আমার হচ্ছে যে 20 আওয়ার্স উইকলি কাজ থাকবে, প্রফেসরের সাথে রিসার্চের কাজ করব। এটা হচ্ছে যে ডেইলি 4 আওয়ার্স করে হয়, মানে হাফ টাইম জব, পার্ট টাইম যেটা। তো এখানে আমাকে হচ্ছে ফুল টিউশন ওয়েভার দিচ্ছে, অর্থাৎ আমাকে টিউশন ফি দেওয়া লাগবে না। আমার হচ্ছে যে হেলথ ইন্স্যুরেন্সও দেওয়া লাগবে না, আর মান্থলি একটা স্টাইপেন্ড দিচ্ছে, যেটা থাকা খাওয়ার জন্য কোয়াইট এনাফ আর কি। আচ্ছা, আচ্ছা, ওকে, অলরাইট। আর এখানে কোনো টিউশন ফি থাকতেছে না না, নর্মালি? আর ওরা হচ্ছে হেলথ একটা ফান্ড, ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স হেলথ ওগুলো, ইন্স্যুরেন্সও থাকতেছে, মান্থলি স্টাইপেন্ড প্রায় স্টাইপেন্ড। $2,000 এর ডলার। আশেপাশে আর কি। আচ্ছা, আচ্ছা, আর ওকে। আরেকটা জিনিস হলো যে এখানে ইনক্লুড করে দেই, অনেকে যে প্রশ্নটা করেন যে আসলে এয়ার ফেয়ার দেয় কিনা, এয়ার টিকেট। হুম, হুম, না, হুম। আসলে গ্রাজুয়েট এখানে জেনারেলি দেয় না। আচ্ছা, এটা আচ্ছা, টিকিটটা নিজেরই কাটতে হয়, মার্কেট টার্কেট নিজেরই, এতটুকু নিজের খরচ থাকে। আর আচ্ছা, প্রথম আচ্ছা। মাসে আসার পরে যে থাকা খাওয়ার খরচটা, এটা নিজেরই বহন করতে হয়। নিজের বহন কারণ করা। আসার পরে আমরা 1 মাস কাজ করলে তখন স্যালারি পাই, 1 মাস গেলে তখন আমরা এই স্টাইপেন্ডটা পাবো। আচ্ছা, আচ্ছা, তার মানে এক মাসের একটা এক্সপেন্স নিয়ে হ্যাঁ, যেতে হয় আর হ্যাঁ, কি। হ্যাঁ। আচ্ছা, ওকে, ওকে, অলরাইট। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। আমেরিকায় এই স্কলারশিপ গুলো পাওয়ার মূল শর্তটা কি? কোন জিনিসটা সবচেয়ে বেশি কাজে লাগে? যেমন অনেকের ধারণা থাকে যে রিসার্চ পেপার গুলো, নাকি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট গুলো, নাকি ইসিএ। তো এটা কান্ট্রি ওয়াইজ অবশ্যই ডিফারেন্স থাকে। তাই করে, তো হ্যাঁ। এখন আসলে ইউএস এর ব্যাপারটা কি, যেহেতু আমাদের সেশনটা আজকে ইউএসএ নিয়েই, তো এইটা হুম। যদি তুমি একটু ক্লিয়ার করো। আচ্ছা, আমিও ইউএসএ বাদে অন্য কোথাও অ্যাপ্লাই করি নাই, সুতরাং এটা আমার জন্য আশা করি সুবিধা হবে। আমার কাছে মনে হয়েছে যে ইউএসএ এর একটা জিনিস খুবই দেখে, সেটা হচ্ছে ওভারঅল প্রোফাইল, বা ইংলিশ প্রফিসিয়েন্সি, রিসার্চ পেপার, রেজাল্ট, জব এক্সপিরিয়েন্স। তবে যদি একটা না থাকে, আরেকটা দিয়ে কাভার করা ট্রাই করতে হবে। যেমন আমি যখন অ্যাপ্লাই করি তখন আমার 6টা রিসার্চ পেপার ছিল, বাট একটাও পাবলিশ ছিল না। আমি ওগুলো হচ্ছে যে প্রি প্রিন্টে রেখে দিছিলাম, যাতে আমি শেয়ার করতে পারি তাদের সাথে। আমার কাছে মনে হয় যে সবকিছুই ম্যাটার করে, না থাকলে গুড, অনেকের রেজাল্ট খারাপ হয়ে যেতেই পারে। হুম, তারপরে যতটুকু আছে অন্যান্য দিক দিয়ে, যেমন এক্সট্রা কারিকুলার হতে পারে, জব এক্সপিরিয়েন্স হতে পারে, বা সে কিছু কোর্সে টিউশন, এটাও অ্যাড করতে পারে, টিউটরিং। আমার কাছে মনে হয়েছে যে স্টেটমেন্ট অফ পারপাসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি আমার গল্পটা কিভাবে সাজাচ্ছি, প্রত্যেকের লাইফে গল্প থাকে, এই গল্পটাকে কিভাবে আমি রিলেট করতেছি, যে এই জিনিসটা আমাকে এই ফিল্ডে মোটিভেট করছে, এই জন্য আমি এই কাজ করছি, এবং এইভাবে ইন্টারেস্টেড, আমি এইভাবে যোগ্য, এবং আমি এইভাবে কন্ট্রিবিউট করতে পারবো, অ্যান্ড ফিউচার আমার গোল এটা। এটা খুবই ইম্পর্টেন্ট লাগছে আমার কাছে। রিকমেন্ডেশন লেটারও মোটামুটি ভালো ইম্পর্টেন্ট, সিভি, এগুলো বেশি ইম্পর্টেন্ট লাগছে। বাকিগুলো তো আসলে স্ট্যান্ডার্ডাইজ যে স্কোর আছে, আইএলটিএস হুম, বা টোফেল বা জিআরই যেটাই হোক, এগুলো তো হচ্ছে যে রিকোয়ারমেন্ট ফুলফিল করলেই এরা খুব একটা মাথা কামায় না, বাকিগুলোতে চলে যায়। একজন আচ্ছা, 9 পাইলো, আরেকজন হচ্ছে 7, মানে 7 রিকোয়ারমেন্ট থাকলো, 7 পাইলো। হ্যাঁ, যদি অন্যান্য প্রোফাইল বিবেচনায়, যদি 7 যার আইএলটিএস, সে যদি অন্যান্য প্রোফাইল বিবেচনায় ভালো স্টেটমেন্ট অফ পারপাস লিখতে পারে বা ভালো প্রোফাইল দেখাইতে পারে, হুম, হুম, হুম। তাহলে সে পেয়ে যাবে। কারণ এটা জাস্ট একটা রিকোয়ারমেন্টে এখানে ধরে, কিন্তু বাকিগুলো একটু ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় এসওপি, রিকমেন্ডেশন লেটার অ্যান্ড সিভিটা মোস্ট ইম্পর্টেন্ট লাগছে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আচ্ছা, এখন একটা প্রশ্ন, অনেকের হচ্ছে রিসার্চ পেপার নাই,
তো যেমন তোমার রিভিউতে ছিল, রিভিউতেও নাই। তো হুম, হুম। এইখানে যদি সে স্কলারশিপ পেতে চায়, তার কি 1% অপরচুনিটিও থাকে এখানে ইউএসএ তে স্কলারশিপ পাওয়া? না, আমার কাছে মনে হয় ডেফিনেটলি থাকে, কারণ একদম যে কোথাও কোনো রিকোয়ারমেন্ট এটা থাকে না। দ্যাটস এ গুড পয়েন্ট যে আপনার হচ্ছে যে রিসার্চ পেপার লাগবেই, এটা কখনোই কোথাও মেনশন থাকে না রিকোয়ারমেন্টে। আর দ্বিতীয় কথা হলো আমার রিসার্চ নাই, বাট আমি জব করছি বা আমি টিউটরিং করছি, বা প্রাইভেট আই মিন টিউটরিং, বা যেটা বলে আমরা টিউশনই করাইছি হুম। ইউনিভার্সিটি থাকতে। হ্যাঁ, বা হ্যাঁ, আমি হচ্ছে আমার এই অ্যাসাইনমেন্টে গ্রুপ লিডার ছিলাম, আমি এইভাবে কাজটা গুছাইছি। বা হুম, আমি আমার হুম, এই অ্যাসাইনমেন্টে একটা ভালো অ্যাসাইনমেন্ট দিলাম তাকে, হুম, হুম, জাস্ট হুম। আমার রাইটিং স্যাম্পল হিসাবে যে আমি এটা কাজ করছি এরকম করে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে কিছু একটা দিয়ে সে যদি কাভার করতে পারে বা ব্যাকআপ দিতে পারে, দ্যাটস গোনা বি মানে গুড হবে, এনাফ হবে। মানে ওইটা বুঝাইতে হবে যে আচ্ছা ঠিক আছে, আমি রিসার্চ করি নাই, বাট আমার লিডারশিপ স্কিল আছে, আমি এইভাবে ম্যানেজ করছি পুরোটা। বাট সিআর থাকলে টিচার্স অ্যাসিস্ট্যান্ট হিসেবে সে দিতে পারে, অ্যাড করতে পারে যে আমি এটা ছিলাম, আমি এইভাবে হ্যান্ডেল করছি। আচ্ছা, সুতরাং আচ্ছা। চাইলে ব্যাকআপ দেওয়া যায়, এটা আশা করি প্রবলেম হবে না। ওকে, আচ্ছা। এখানে একটু আমি যুক্ত করি তাহলে। কম্পেয়ার টু আদার্স, ইসমাইলের চিন্তা ভাবনা হচ্ছে যে আমার যাই থাকুক আমি সেটা নিয়ে সামনে আগাবো। বাট এইটাই। আমরা আমরা সবাই ভাবি কি, আমার একটা রিসার্চ পেপার নাই, আমার একটা ভালো হ্যাঁ, জার্নালে Q1 Q2 তে পাবলিশ করা পেপার নাই, আমি কিভাবে এইটাই। ফান্ডিং পাবো? মানে এটা এটা নিয়ে আমরা অনেক মাথা ঘামাই, আমার তো কিছুই নাই। হ্যাঁ, কিন্তু ইসমাইল যেটা বললো সেটা হচ্ছে, আমার যা আছে আমার তাই নিয়ে একটা চেষ্টা করতে হবে। আমি যদি চেষ্টাই না করি তাহলে আমি বুঝবো না আমি কি পাস করলাম না ফেল করলাম। আসলে ব্যাপারটা এরকম। অ্যাবসলিউটলি। অ্যাবসলিউট, আমি একটু অ্যাড করব যে এই জিনিসটাই আমি মানে বলতে চাচ্ছিলাম যে সবারই জীবনে কিছু না সে কিছু করছে, এটাকে সুন্দরভাবে উপস্থাপন করাটাই জরুরি। উপস্থাপন দ্যাটস করতে ইট। হবে। হ্যাঁ, এইটাই এটাই। মানে মেইন ফ্যাক্ট, মানে এই আমরা ছাড়া সবাই আসলে তো আমাদের ইউনিভার্সিটি লাইফের শেষে একটা থিসিস করছি, এটা করা করি। লাগছে হ্যাঁ, ম্যান্ডেটরি। হ্যাঁ, ওইটাও যদি প্রেজেন্ট করা যায় সুন্দরভাবে, এইটাই। ওইটা এইটাই। দিয়েও হয়ে কারণ যাবে। এনারাও বুঝে যে আসলে একজন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, সে আসলে আন্ডার গ্রাজুয়েট শেষ করতে করতে তার 2-3টা হুম। পেপার থাকবে না, বা তার পেপার হ্যাঁ, পাবলিশ হয়ে যাবে। অবশ্যই, তারাও জানে অবশ্যই। যে আসলে আমি যেমন আমি 7 সেমিস্টার 8 সেমিস্টার থাকাকালীন অ্যাপ্লাই করছি, হুম, তখন তো হুম, জেনারেলি আমার পেপার থাকবে না, দ্যাটস ইট। আর আমি অবশ্যই। তখন তো 8 কন্টিনিউ করতেছি, আমার থিসিসে হয় নাই, এরা এটা বুঝে। হুম, হুম। ইভেন আমার 6টা পেপার আমি একটু নিজে নিজে পরিশ্রম করে বানাইছিলাম, পেপার আচ্ছা। গুলো লিখছিলাম। এই জন্য আমাকে এক প্রফেসর ইন্টারভিউর সময় বলছিল, এটা কি তোমাদের দেশে খুব কমন নাকি যে এরকম অনেকগুলো পেপার থাকে? বললাম না, আসলে আমি একটু নিজে নিজে সেলফ ড্রাইভেন ছিলাম তো, এই জন্য করছি। সো এটা ওরাও বুঝে যে একজন মাত্র তার 8 সেমিস্টার চলতেছে, তার তো থিসিসই শেষ হয় না, তার পেপার থাকবে না, এটাই স্বাভাবিক। কেউ যদি করে দ্যাটস গুড, সেটা ভালো হতে হুম, পারে। বাট হুম। না থাকলে যে একদম মানে যে হবেই না এরকম না আর কি বিষয়টা। আচ্ছা, আচ্ছা। ওকে, অলরাইট। তার পরবর্তী কোশ্চেনে যদি যাই, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা, আমাদের দেশে দেখা যায় ইউনিভার্সিটি লাইফে অনেক স্টুডেন্ট আছে শুধু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর পেছনেই প্রচুর সময় দিয়ে ফেলে। তারা ভাবে এটা দিয়ে অনেক কিছু হবে। আবার একদল আছে তারা এটাকে একটা টাইম ওয়েস্ট ভাবে, যে এটা আমার টোটালি সময় নষ্ট হবে। তো এইটাকে কিভাবে অর্গানাইজ করা যায়, বা কিভাবে এটাকে কাজে লাগানো যায় বাইরে পড়ালেখা করতে গিয়ে স্কলারশিপের ক্ষেত্রে, কিভাবে এইটাকে মানে ব্যালেন্স করা যায়, এই বিষয়ে যদি কিছু বল। এটা এটা আমি ওই যে দুই দুই দলের মাঝখানে, যে একদম লেগেও থাকবো না, এটা টাইম ওয়েস্ট, এটা মনে করবো না। কারণ আমি এই ক্যাম্পাসের শুরুতে এসডিসি তে স্কিল ডেভেলপমেন্ট ক্লাবে ছিলাম। মানে হুম, আমি হুম। ব্র্যান্ডিং করছি না, আমি জাস্ট বলি। আচ্ছা, আচ্ছা। তবে আমি আমার যেগুলো শেখা দরকার ছিল, যে একটু ডিজাইনিং, হুম, হুম, ওয়ার্ডে লেখা কিভাবে একটু ফর্মে সাজাতে হয়, এই বিষয়গুলো যখন আমার হয়ে গেল, তখন তারা যা শেখাচ্ছিলেন, অনেকের হয়তো বা না থাকতে পারে, হুম, হুম। তো কিছু বিষয়গুলো আমি দেখলাম যে আমি পারি। তখন আমি ক্লাব থেকে সরে আসলাম, যে এখন আমার আর দরকার নেই। কারণ আচ্ছা, আমার আচ্ছা। যে যে স্কিলের দরকার ছিল সেগুলো আমি নিয়ে নিছি, এখন আমার দরকার নেই, এখন আমি আমার এই কাজগুলোতে ইনভেস্ট করি। হুম, আমি হুম, এটা করছি। সো সো হ্যাঁ, ঠিক আছে, একদম টপ লেভেল পর্যন্ত গেলে ভালো। বাট হুম, আমার মনে হয় যে এটা আমার কাছে, আমি এইভাবে রিকমেন্ড করবো যে যতক্ষণ পর্যন্ত আপনার দরকার আছে, যে আপনি স্কিল গুলো নিতে পারতেছেন, হুম। আপনি নেন, তারপরে চলে আসেন। কারণ তারপরে টাইম দেওয়ার আর দরকার নেই, একদম ডেডিকেটেড হয়ে যাইতে হবে এরকম না। হ্যাঁ, তবে হ্যাঁ, কিছু পিপল অবশ্যই ডেডিকেটেড থাকতে হবে, কারণ ক্লাব তো রাখতে হবে, হ্যাঁ, কারণ পরে অবশ্যই। তো অর্গানাইজে থাকবে না। হ্যাঁ, হ্যাঁ। এটা ফ্যাক্ট করে। তবে এটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট লেভেলে একটু বেশি ম্যাটার করে, গ্রাজুয়েট লেভেলে যে মাস্টার্স পিএইচডি তে একটু স্লাইটলি কম করে। বাট আপনার স্কিলগুলোর জন্য মানুষের সাথে কমিউনিকেশন বা হুম। বেসিক জিনিসপত্র কম্পিউটারের এগুলো শেখার জন্য আমি মনে করি যে দরকার আছে। আচ্ছা, হ্যাঁ, আমাদের কোশ্চেন যেহেতু একটু বাইরে পড়ালেখা বা স্কলারশিপ এই সব বিষয়গুলো নিয়ে, এজন্য হুম, এইটা নিয়ে ইসমাইল সাজেশনটা দিল। যদি আপনার আবার প্ল্যান থাকে
প্রাইভেট কোম্পানিতে আপনি যাবেন, কর্পোরেটে যাবেন, তাহলে আপনি ক্লাবিং আবার করতে পারেন, কারণ ওইখানে আবার ক্লাবিং এর ভ্যালু আছে। আপনি যদি প্রেসিডেন্ট হ্যাঁ, সেক্রেটারি লেভেলে absolutely। যান, ওইখানে আবার মানে ব্যাপারগুলো আবার ভাবতে হবে একটু। জাস্ট আমরা হ্যাঁ, যেগুলো আলোচনা করছি এগুলো হচ্ছে স্কলারশিপ, বাইরে পড়ালেখা, এইসব বিষয় কানেক্ট এই করে। পার্সপেক্টিভ থেকে রাইট। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। সো পার্সপেক্টিভটা একটু বুঝতে হবে। আবার আমাদের কথা শুনে ক্লাব ক্লাব বাদ দিয়ে ইয়ে ছাড়ার করে না, দরকার নেই। হ্যাঁ, দরকার নাই। কারণ আপনার যদি টার্গেট হয় কর্পোরেট, তাহলে আবার ওইটা ভ্যালুয়েট করবে আপনার। অবশ্যই লাগবে। হ্যাঁ, এটা অবশ্যই, হ্যাঁ। ম্যাটার করবে। আচ্ছা, আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যে টেস্টটা ইদানিং দেখা যাচ্ছে এখন আমাদের দেশের যে আসলে এডুকেশনাল যে প্রসেস আমাদেরকে যে বিল্ড করে, এটা ইসমাইল তুমিও জানো, আমরা সবাই জানি, 1 থেকে 12 পর্যন্ত, এইচএসসি পর্যন্ত আমরা রুলস শিখি গ্রামারের। তারপরে 4-5 বছর ইংলিশের সাথে আমাদের কানেকশন মোটামুটি, যাদের পড়ালেখা ইংলিশে হয় তাদের একটু হলেও কানেকশন থাকে, যদিও ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আমরা ওইভাবে প্রায়োরিটি দেই না। আর 1 to 12 পর্যন্ত তো আমরা স্পিকিং করি না, আমাদেরকে শুধু রুলস শেখানো হয়, টিচাররা শুধু এগুলোই শেখায়। তারপরে 4-5 বছর ইউনিভার্সিটিতে শেখা হয় না কিছুই, হঠাৎ করে আইএলটিএস, টোফেল, জিআরই এইগুলো যখন সামনে আসে, তখন আমাদের মাথা নষ্ট হয়ে যায় যে আসলে কিভাবে কি করব। তো এই বিষয়টা তুমি কিভাবে হ্যান্ডেল করছো? যদিও তুমি অনেক প্রোগ্রেসিভ অবশ্যই, তো আমাদের কথা বলতে হবে আর কি সবাইকে নিয়ে। তো যেহেতু অনেকে আছে যাদের ডিপার্টমেন্টের পড়ালেখা হয়েছে বাংলায়, বা ন্যাশনাল ইউনিভার্সিটি যদি তুমি ভাবো, তাদের পড়ালেখা সম্পূর্ণটা বাংলায়, স্বাভাবিকভাবেই তাদের ডেভেলপমেন্ট ওইভাবে হবে না যদি সে প্র্যাকটিসে না থাকে 5-6 বছর, আর আগে শিখে আসছে গ্রামার। তো এই জায়গাটা তুমি কি মনে করো, তোমার মতে কিভাবে এইটাকে পার করা যায় আর কি, এই ঝামেলাটাকে? হ্যাঁ, এখন তো বাইরে পড়তে যাওয়া বা কর্পোরেটে যাওয়ার অন্যতম ব্যারিয়ারই হচ্ছে যে ইংলিশ প্রফিসিয়েন্সি আমাদের জন্য। হ্যাঁ। তো আমার কাছে একটু জার্নিটা ইজি ছিল, কারণ আমি হচ্ছে যে আমার হাই স্কুলে একজনকে টিচার পাইছিলাম। উনি হুম, হুম, ক্লাসে হচ্ছে ইংরেজিতে কথা বলতেন, বা ছোট ছোট প্রশ্নগুলো আমরা ইংরেজিতে করতাম। আর অনার্সের 5 বছর আলহামদুলিল্লাহ আমি ইউএসএ তে বাচ্চাদের টিউটরিং করাইতাম হুম। প্রায় প্রতিদিনই এদের অনলাইনে। সো ওদের সাথে আমার রেগুলারই কথা হতো, এই দিক দিয়ে আমার স্পিকিংটা ইমপ্রুভ হয়েছিল। বাট আচ্ছা, আমার আচ্ছা, রিডিংটা, আমি আমার জিআরইতেও সাফার করছি, টোফেলেও সাফার আচ্ছা, করছি। আচ্ছা। তো আমাদের যে স্পিকিংটাতে প্রবলেম হয়, আমার কাছে মনে হয় যে স্পিকিং এর ক্ষেত্রে মোটামুটি রুলস খুব একটা দেখে না। হুম। আমার টোফেল দিছি, এক্সপিরিয়েন্স থেকে আমি এতটুকু বলতে পারি যে আচ্ছা, আচ্ছা। খুব একটা দেখে না। সুতরাং হুম, স্পিকিং এর বিষয়টা হচ্ছে আমরা যতটুকু ওয়ার্ডই জানি, আমাদের ভোকাবুলারিটা যতটুকু স্ট্রংই হোক না কেন, যতই সম্ভব অল্প হোক, হুম, 20টা ওয়ার্ড জানি, 50টা, 100টা ওয়ার্ড জানি, এটা দিয়ে আপনি অল্প অল্প ভেঙে ভেঙে প্র্যাকটিস করেন। প্র্যাকটিসের উপর কোনো কোনো রিকমেন্ডেশন ঔষধি নাই, এটা হলো প্রথম কথা। হুম, হুম। তারপরে আপনি নিজে নিজে চেষ্টা করেন। বাকিরা তো বলা, আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা, ভিডিও করা, হ্যাঁ, সেগুলো করতে থাকেন। এটা হচ্ছে যে মেইন কথা। প্র্যাকটিসের উপর কিছু নাই, প্র্যাকটিস করতে হবে। আর দ্বিতীয় কথা হলো যে ভয় পাওয়ার কিছু না, আমাকে 9 পাইতে হবে এরকম না। আপনি আপনার প্রোফাইল অনুযায়ী যেরকম ইউনিভার্সিটি আপনার হচ্ছে যে ম্যাচ করে, যে র্যাঙ্কের ইউনিভার্সিটি গুলো, তাদের রিকোয়ারমেন্টটা কি, হুম, 6.5 নাকি 7.5, সেই অনুযায়ী আপনি ট্রাই করেন। কারণ আচ্ছা। এটা ওভারনাইটও পসিবল না। হুম, আবার হ্যাঁ, অবশ্যই। একটু 2-3 মাস সময় দিলে আশা করি ইমপ্রুভ হবে। এই জন্য আরেকটা কাজ করা যেতে পারে রিডিং এর জন্য। এটা আমি অনেক ট্রাই করছি, বাট এটা আসলে সেলফ ড্রাইভেন বিষয়, তো এই যে হয় নাই। ইংরেজি নিউজ পেপার পড়া, সেটা হচ্ছে যে বাংলাদেশি না, আপনি হচ্ছে যে নিউ ইয়র্ক টাইমস বা অন্যান্য গুলা যেগুলো আছে ওগুলো পড়তে পারেন, যাতে আপনার ইংলিশটা এটা হচ্ছে এটা রিডিংটা অবশ্যই দীর্ঘদিনের ব্যাপার। হুম, 6 মাস, হুম। 1 বছর লাগবে মিনিমাম, 1 বছর। হ্যাঁ, তাইলে আইএলটিএস হচ্ছে রিডিং নিয়ে এই জন্য সবাই সাফারও করে খুব বেশি, যেটা হ্যাঁ, আমি দেখি সব সময়। রিডিংটা আসলে দীর্ঘদিনের ব্যাপার, কারণ রিডিংটা হুট করে চেঞ্জ করা যায় না। রাইটিংটা মোটামুটি দ্রুত চেঞ্জ করা যায়, হ্যাঁ, হ্যাঁ। স্পিকিংও করা যায়। হ্যাঁ, একটু যদি ভয়টা কাটে যায় তাইলেই হয়। হুম, বাট রিডিংটা ভয়ও থাকে না, কোনো প্রেশারও থাকে না, বাট পারি না, বুঝি না, এইরকম একটা হ্যাঁ, সমস্যা হয়ে যায়। এরকম একটা। এটা আচ্ছা। লিসেনিংটা মোটামুটি সব ক্ষেত্রে ইজি থাকে। সো হ্যাঁ। ভয়টা করা যাবে না। ইনশাল্লাহ হবে, সবারই হয়, কারণ এটা জাস্ট স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। এখান থেকে আমাকে বাদ দিবে না। বাংলাদেশে যেমন হুম, আমাদের ইউনিভার্সিটি এডমিশন টেস্ট বা চাকরিতে 10টা সিট থাকে, 50-100 জন পরীক্ষা, 1000 জন পরীক্ষা দিলে আমাকে ওই 10 জনই নিবে। হুম, কিন্তু আপনি যদি আইএলটিএস এ বা টোফেলে আপনি যদি সবাই 9 করে পান, আপনাদের সবাইকে 9 দিবে। এটাতে ওরা কোনো পার্সিয়ালিটি করবে না যে আমাকে হুম, এতজনকে বাদ দিতে হবে, অতজনকে রাখতে হবে, এটা এরকম না। কিন্তু এটা জাস্ট আপনি ভাষাটা কত জানেন, বুঝেন, পড়াশোনার হুম, ক্ষেত্রে বা লাইফের ক্ষেত্রে, এইটা ওরা মেজার করে। সো আপনি যদি 10 জনই 9 পয়েন্ট, একদিনের পরীক্ষা 10 জনই 9 পান, 10 জনকে 9 দিবে, বা টোফেলে হুম, 120 পান, 120ই দেবে। সো এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। বাট রিডিংটার জন্য একটু লং টাইম প্রিপারেশন নেন, স্পিকিংটা অল্প অল্প করে প্র্যাকটিস করেন, আর রাইটিংটা অবশ্যই লিখতে হবে।
মানে অবশ্যই লিখতে হবে, বলতে পারেন যেটা যে চান আপনি সেটা প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ হবে না এটাই। হবে। আর আরেকটা কথা বলতে পারি যে আপনি মক টেস্ট দিবেন, মকটা খুবই ইম্পর্টেন্ট। মক দিলে বুঝতে পারবেন যে আপনার কোন স্পেসিফিক আই মিন সেকশনটাতে প্রবলেম আছে বা কোন বিষয়টা বুঝতে পারতেছেন না। দেখবেন যে লিসেনিং এ সব বুঝতেছেন, একটা পার্ট একটু টাফ লাগতেছে, ওই পার্টটাতে কাজ করেন। হুম। প্রথমে শুরুতে একটু কয়েকদিনের স্ট্রাকচারটা বুঝে নেন, তারপরে 2-3টা মক দেন, দিয়ে আপনি তাহলে বুঝতে পারবেন যে এই বিষয়ে দুর্বলতা, বা তখন আপনি ওই বিষয়ে কাজ করলে আশা করি ইমপ্রুভ হয়ে যাবে। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন আমরা একটু ডিটেইলড দুটো কোশ্চেনে যাব। ফার্স্টটা হচ্ছে, ধরো একজন শিক্ষার্থী, তার গ্রাজুয়েশন কমপ্লিট, মোটামুটি তার প্রোফাইল আছে ভালো, এখন সে আইএলটিএস করবে বা তার আইএলটিএস কমপ্লিট, তো এখন সে যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ বা গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ পেতে চায়। তো এই অবস্থায় থেকে সে কিভাবে এগুলো খুঁজবে? সে কি কোনো লিঙ্কডইন এর মাধ্যমে খুঁজবে, নাকি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট গুলোতে যাবে? মানে সে কি করবে, তার প্রতিটা পদক্ষেপ কেমন হওয়া উচিত, তার টাইমিংটা কিভাবে মেনটেন করা উচিত, যেমন বছরের কোন সময় স্কলারশিপ গুলো দেয়, এরকম কোনো বিষয় আছে কিনা, নাকি যে কোনো সময় এটা পাওয়া যায়? তো এই ব্যাপারে যদি একটু স্টেপ বাই স্টেপ বলো, এইভাবে এইভাবে আগাইলে হচ্ছে একজন মানুষ স্কলারশিপের দিকে সে যেতে পারবে ইজিলি, বা ওই যে ফান্ডিং এর বিষয়টা। আচ্ছা, ইউএসএ মেইনলি আমি কয়েকটা প্রশ্ন করছি যে প্রিপারেশন কিভাবে নেওয়া যায়, কিভাবে বুঝবো যে স্কলারশিপ পাওয়া যায়, থার্ড হচ্ছে হুম। যে আসলে সেমিস্টার কয়টা, কখন ফান্ডিং দেয়। ইউএসএ হ্যাঁ, তে হ্যাঁ। জেনারেলি মেইনলি 2টা সেমিস্টার, আরো সেমিস্টার আছে সেটা বাদ দেই আমি, যে 2টাতে মেইনলি বেশিরভাগ স্টুডেন্ট আসে, ফল যেটা আগস্টের লাস্ট উইকে ক্লাস শুরু হয় বা সেপ্টেম্বরের ফার্স্টে, আর হচ্ছে যে স্প্রিং যেটা জানুয়ারিতে শুরু হয় মিডিলের দিকে। তো এটা যদি আহ, তাহলে কখন অ্যাপ্লাই করব? প্রথম হুম, হলো 2টা সেমিস্টার কখন অ্যাপ্লাই করব। যদি আপনি ফলে অ্যাপ্লাই করতে চান, অর্থাৎ আপনি নেক্সট ইয়ারে জুন হুম। জুলাই আগস্টের লাস্টে বা আচ্ছা, সেপ্টেম্বরে আচ্ছা, ক্লাস শুরু করতে চান, তাহলে আচ্ছা। আপনি এই বছরই, মানে 1 বছর আগেই মোটামুটি অ্যাপ্লাই শুরু হয়ে যায়। এই আচ্ছা। বছরই নভেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি হুম, পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। তবে ভালো হুম। ভালো ইউনিভার্সিটি গুলা নভেম্বর ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যায়। আর আচ্ছা, একটা হতে হলো এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসের মতো, আপনি একটু আগে অ্যাপ্লাই করলে আচ্ছা, আপনি একটু আচ্ছা। সুবিধা পাবেন এরকম। সুবিধা পাওয়া যাবে, হ্যাঁ। আর হ্যাঁ, আর যদি জানুয়ারিতে অ্যাপ্লাই করেন, জানুয়ারিতে স্কলারশিপ জেনারেলি কম দেয়, ফান্ডটা কম দেয়। তো এখানে আর্লি স্প্রিং এ, বার্ড হইতে হবে। হ্যাঁ আর্লি বার্ড হইতে হবে অ্যাবসলিউটলি। আচ্ছা, স্প্রিং এ আচ্ছা, কম দেয়, স্প্রিং এও জানুয়ারিতে শুরু হয়, ওই গত আগের বছরের ফেব্রুয়ারি মার্চে অ্যাপ্লাই শুরু করতে হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর সেকেন্ড কথা হলো যে কিভাবে টাইম লাইন শুরু করা উচিত। হুম, আমি আমি একটা জিনিস জানতাম যে আমেরিকাতে ফাইনাল ইয়ারের রেজাল্ট, ফাইনাল সেমিস্টার রেজাল্ট ছাড়া অ্যাপ্লাই করলে যদি আমার হয়ে যায়, ভিসা টিসা পাইলে, আমার ক্লাস শুরু হওয়ার আগে আমার সার্টিফিকেট, আমার রেজাল্ট হইলেই আমার হয়ে যাবে। সো আচ্ছা, আমি যেটা করছিলাম, আমি 7 সেমিস্টার 8 সেমিস্টার থাকাকালীন অ্যাপ্লাই করছি কিভাবে। আমি 7 সেমিস্টারে যখন পরীক্ষা দেই, তখন আমার জুন মাস ছিল। তখন আমি কি করলাম, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3 মাস জিআরই প্রিপারেশন নিলাম। সেপ্টেম্বরের 30 তারিখে জিআরই দিলাম। তারপরে অক্টোবর, নভেম্বর থিসিস করলাম, 8 সেমিস্টারের পরীক্ষা দিলাম ডিসেম্বরে, নভেম্বরে, ডিসেম্বরে 1 মাস প্রিপারেশনে, ডিসেম্বর 28 তারিখে টোফেল দিলাম। বাট আমার একটু লেট হয়ে গেছিল। আচ্ছা। এটা আর্লি করলে ডিসেম্বরের মধ্যে হলে ভালো হতো। তখন আমি জানুয়ারি ফেব্রুয়ারিতে অ্যাপ্লাই করছি। তখন আমার ডিফেন্স এখনো বাকি ছিল, কিন্তু 7-এর রেজাল্টও হয় নাই। সো হুম, ইউএসএ কিন্তু এটা অ্যালাউ করে। সুতরাং আপনি চাইলে, আপনি যদি, আমি যেমন আমার রেজাল্ট হয়েছে মে 27 তারিখে, আমি জুলাই বা এই বছরই মে 27 তারিখে রেজাল্ট হয়েছে কিন্তু অনার্সের, আমি হচ্ছে যে জুলাইয়ের 31 তারিখে আমেরিকাতে আলহামদুলিল্লাহ। তো আপনি আচ্ছা, যদি আচ্ছা। চান যে আপনি কোনো টাইম ওয়েস্ট করতে চান না, পড়াশোনা মানে শেষ হওয়ার পরে, অনার্স পরে আসতে চান, তাহলে এইভাবে আগাতে পারেন। এটা আমার টাইম লাইন ছিল। অনেকে চাইলে আগেই দিতে হুম, পারেন, হুম। আগেই দিয়ে হ্যাঁ, ফেলতে পারেন, তাহলে আপনি ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন 6 সেমিস্টার থাকাকালীনই। হ্যাঁ। আরো সরি, সেফ সেভেন থাকা সেমিস্টার যাবে। থাকাকালীন। হ্যাঁ, হ্যাঁ। এটা হলো আমার রুটিন গেল। আর থার্ড নাম্বার হচ্ছে যে কিভাবে আমি বুঝবো যে কোথায় কোন স্কলারশিপ আছে। হুম, হুম, আচ্ছা, আমেরিকাতে দুই ভাবে অ্যাপ্লাই করা যায়। একটা হলো গ্রাজুয়েটের ক্ষেত্রে, মাস্টার্স বা পিএইচডি, একটা হলো সেন্ট্রালি, হুম। আর একটা হচ্ছে প্রফেসর মানে। সেন্ট্রালি কিরকম, যে আপনি ইউনিভার্সিটি পোর্টালে যাবেন, ওখানে দেখবেন কি কি রিকোয়ারমেন্ট আছে। তবে একটা কাজ করবেন যে ইউনিভার্সিটি গুলো লিস্ট করবেন। প্রথম সেন্ট্রালি লিস্ট করার জন্য আপনি 30-40টা লিস্ট করবেন আপনার প্রোফাইল অনুযায়ী ইউনিভার্সিটি। তারপরে ওই প্রোগ্রামের গ্রাজুয়েট কোঅর্ডিনেটর থাকবে, তাকে ইমেল করবেন যে এই ফলে বা এই স্প্রিং এ অ্যাপ্লাই করব, সেখানে ফান্ড আছে কিনা, ফান্ড হুম। থাকলে কত পার্সেন্ট কাভার করে, আর হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা, আর ফোর্থ অ্যাপ্লিকেশন ফি ওয়েভার আছে কিনা। কারণ আচ্ছা, আচ্ছা। আমেরিকাতে অ্যাপ্লাই করতে ভালো একটা অ্যামাউন্ট লাগে। আমার হ্যাঁ। প্রায় সিটিতে জিআরই টোফেল মিলে প্রায় 1,25,000 টাকার মতো, $1,000 মতো লেগে গেছিল। আচ্ছা, আচ্ছা। সো প্রায় ভ্যারি করে, এটা $50 থেকে $100 পর্যন্ত হয়। সো আপনি হুম। জিজ্ঞেস করবেন এই 4টা প্রশ্ন, তখন ওরা দেখবেন যে 1 সপ্তাহের মধ্যে রিপ্লাই দিবে। আচ্ছা। তখন যেগুলোতে আপনার হচ্ছে যে ফান্ডিং থাকবে, সেই ইউনিভার্সিটি লিস্ট ডাউন করে 10টা ইউনিভার্সিটি বা 15টাতে নিয়ে আসবেন, আপনি তার মধ্যে 10টাতে হুম। অ্যাপ্লাই করবেন। এটা হলো আচ্ছা। প্রসেস সেন্ট্রাল।
আচ্ছা, আর প্রফেসর ম্যানেজার অ্যাপ্লাইটা হচ্ছে যে প্রফেসররা ওই যে টুইটারে দেয় বা লিঙ্কডইনে দেয়। টুইটারে খুব একটা দেখি নাই, তবে লিঙ্কডইনেই বেশিরভাগ। কিছু গ্রুপ আছে বা লিঙ্কডইনে তারা পোস্ট করে দেয় যে আমি এই ল্যাবে এই কাজের জন্য স্টুডেন্ট নিচ্ছি, আচ্ছা আচ্ছা। মাস্টার্স বা পিএইচডি, এই রিকোয়ারমেন্ট, হুম হুম যদি ম্যাচ করে কারোর সাথে আমাকে তাহলে আমি মেল করো। তখন হয় কি, প্রফেসরদের সিভি, তারপরে হচ্ছে আই মিন রিসার্চ ইন্টারেস্ট বা যেটাই চায় হুম তারা, ট্রান্সক্রিপ্ট, রাইটিং স্যাম্পল, এগুলো দিয়ে ইমেল করলে সাধারণত তখন তারা বাছাই করে, অনেকে তো মেল করে, বাছাই করে ইন্টারভিউর জন্য কল করে। জুমে 30 মিনিটস আর 1 আওয়ার ইন্টারভিউ নেওয়ার পরে তারা বাছাই, যদি আপনি সিলেক্ট করে তাকে, আপনাকে একক সপ্তাহের মধ্যে জানাই দেয় ওরা ইন্টারভিউ নেয়, হুম। তখন তারা আপনাকে ইউনিভার্সিটি পোর্টালে অ্যাপ্লাই করতে বলে। তখন আচ্ছা আসলে জেনারেলি ওনারা প্রফেসররা আসলে অ্যাপ্লিকেশন ফি ওয়েভার করে দেয়, আচ্ছা অ্যাপ্লাই আচ্ছা টাকা লাগে না আর কি। এই তো মোটামুটি তখন আর কি, তখন প্রসেসটা খুবই স্মুথ। সেন্ট্রাল অ্যাপ্লাই করলে আপনি অ্যাপ্লাই আচ্ছা করে আচ্ছা। বসে থাকবেন, যাওয়ার হবে ও জানাবেন, আচ্ছা রিজেক্ট আচ্ছা। হলে রিজেক্ট। আর হুম। যদি প্রফেসর ম্যানেজ হয় তাহলে আপনি শিওর শট জানলেন যে আবার হচ্ছে, তো আপনি হচ্ছে। অ্যাপ্লাই করলেন, হয়ে গেল। এইটা আচ্ছা। হলো দুইটা প্রসেস। মোটামুটি আশা করি সবগুলো প্রশ্নের উত্তর হয়েছে হ্যাঁ এখানে। হ্যাঁ, ওকে। আরেকটা বিষয় সেটা হচ্ছে ইউনিভার্সিটি সিলেকশনটা কিভাবে করা উচিত, যে কোন ইউনিভার্সিটি হ্যাঁ, বা কিভাবে আমি এটা এটা একটা প্রশ্ন ছিল। গুড কোয়েশ্চেন ভাই, আমি ভুলে গেছিলাম। তিনটা ওয়েতে সিলেক্ট করবেন। এটা হচ্ছে একটু অ্যাম্বিশিয়াস, যে আচ্ছা এগুলো পড়লে ভালো লাগতো বা আমার প্রোফাইলের সাথে মিলছে, একটু হাই, হাই র্যাঙ্কের। একটা হলো মিড র্যাঙ্কের, যে না আচ্ছা ঠিক আছে এগুলো আমার সাথে যাচ্ছে। আর একটা হলো শিওর শট। এই তিন ক্যাটাগরিতে ইউনিভার্সিটি র্যাঙ্ক করা উচিত, আচ্ছা বাছাই আচ্ছা। করা উচিত। যে না আচ্ছা ঠিক আছে আমি তিনটা করলাম এরকম, হুম দুইটা করলাম মিড র্যাঙ্কের বা দুইটা করলাম হাই র্যাঙ্কের, তিনটা করলাম মিড র্যাঙ্কের, পাঁচটা হয়ে গেল, আর পাঁচটা করলাম শিওর শট। না আমার এগুলো তো, ওগুলোতে না হলে এগুলোতে হওয়ার পসিবিলিটি খুবই হাই। খুবই ভালো। আর হলেই হবে না, আবার ফান্ডিংও ম্যানেজ করতে হবে হুম কিছু কিছু ইউনিভার্সিটির জন্য, কিছু কিছু প্রোগ্রামের জন্য। কারণ প্রোগ্রাম বাই প্রোগ্রাম ভ্যারি করে, কিন্তু ইউনিভার্সিটির হুম এক এক ডিপার্টমেন্টে দেখবেন যে একটাতে 6.5, একটাতে 7, হুম বা হুম একটাতে এইভাবে চাচ্ছে, একটাতে ওইভাবে চাচ্ছে। হুম হুম সো হুম। এটা কিন্তু খুবই জরুরি বোঝাটা। আচ্ছা। কিছু কিছু ইউনিভার্সিটিতে এই ফান্ডিং এর জন্য, অ্যাসিস্ট্যান্টশিপের জন্য আলাদা অ্যাপ্লিকেশন চায়। ওই যে হুম আমি বললাম যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য গ্রাজুয়েট কোঅর্ডিনেটরকে ইমেল করে হুম আপনি হুম শিওর হয়ে নেবেন যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য আলাদা রিকোয়ারমেন্ট আছে কিনা। আর একটা হলো যে কিছু কিছু ইউনিভার্সিটি আসলে সেপারেট অ্যাপ্লিকেশন চায় না, ওই হুম। অ্যাপ্লিকেশনটাই নিয়ে নেয়। ওইটাই আমার নিয়ে। দুইটা ইউনিভার্সিটি, তিনটা ইউনিভার্সিটি হচ্ছে যে সেপারেট অ্যাপ্লিকেশন চাইছিল 8টার মধ্যে। হুম। সো এই আচ্ছা বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে তিনটা ইউনিভার্সিটি তিনটা বা তিনটা ক্যাটাগরি, তিনটা ক্যাটাগরিতে, ক্যাটাগরিতে, হ্যাঁ হ্যাঁ। তিনটা ক্যাটাগরিতে আমি ইউনিভার্সিটি সিলেক্ট করলাম। আর এটার পরে আমি প্রফেসর যে সিলেক্ট করব, ওই হুম। জিনিসটা কিভাবে, এইটার সাথে কানেক্ট হয়ে প্রশ্নটা আসছে আর কি। আচ্ছা, এটা হলো যে প্রথম কথা হলো যে প্রফেসর ম্যানেজটা একটু সেপারেট। ওটা আপনি লিঙ্কডইনে খুঁজতে থাকবেন, ইমেল করতে থাকবেন, রিপ্লাই পাবেন না। অনেক সময় অনেকে 300-400 ইমেলও করে, হুম মানে র্যান্ডমলি করে, ইউনিভার্সিটি যায়, ডিপার্টমেন্টে যায়, ওয়েবসাইটে, ওখান থেকে প্রফেসর যাদের রিসার্চ ইন্টারেস্ট মিলে তাদের সাথে অ্যাপ্লাই করে। এখন তাদের ফান্ডিং আছে কিনা এটা কিন্তু হুম। তারা জানে না। এই জানেন। জন্য 400-500 ইমেল করে অনেক সময় পাওয়া যায় না রিপ্লাই। এই জন্য আমি একটু ওয়াইজলি, আমি স্মার্টলি কাজ করছিলাম, যেটা হচ্ছে যে আমি শুধু যাদের ফান্ডিং আছে তারাই তো পোস্ট দিবে লিঙ্কডইনে, আমি তাদেরকে হুম হুম ইমেল হুম। করতাম, এটা আচ্ছা করতাম। আচ্ছা। এই সেন্ট্রাল অ্যাপ্লিকেশন ক্ষেত্রে আপনি হচ্ছে যখন এসওপিটা লিখবেন, তখন কয়েকটা প্রোগ্রাম লিখে দিবেন যে এই হুম প্রোগ্রামের মানে যে সাবজেক্টে মাস্টার্স করতে যাচ্ছি, এই সাবজেক্টে এই কোর্সগুলো আমার সাথে ম্যাচ করে, ভালো লাগছে এই জন্য। আর আরেকটা জিনিসও মেনশন করবেন, 2 বা 3 জন প্রফেসরের নাম মেনশন করবেন ওই ডিপার্টমেন্টের। কারণ আপনি 2 বা 3 জন প্রফেসর দেখবেন যে তাদের রিসার্চ ইন্টারেস্ট আপনার সাথে ম্যাচ করতেছে, হুম তখন হুম বলবেন যে আমার যদি সুযোগ হয় তাহলে আমি এনাদের সাথে কাজ করতে চাই, কারণ এনাদের এই রিসার্চ ইন্টারেস্ট আমার সাথে ম্যাচ করতেছে, বা আমি কাজ করছি বা কাজ করতে হুম আগ্রহী। এটা হলো সেন্ট্রাল। আর হুম হুম। প্রফেসর ম্যানেজ তো সেপারেটই থাকলো, ওটাকেও ওটা ধরে রাখবেন, সেপারেট, হ্যাঁ। সেন্ট্রালে রাখবেন, হ্যাঁ এই। আচ্ছা আচ্ছা, ওকে। না এটা এটা খুব ভালো আইডিয়া ছিল আর কি, কারণ র্যান্ডমলি আমি অনেক মেল করলাম আর কি, তখন হ্যাঁ, রেসপন্স হ্যাঁ, আসার পসিবিলিটি একটু কম। কম হ্যাঁ। থাকে, কারণ ওনার যদি ফান্ডিং না থাকে রিপ্লাই দিবে না। কারণ হচ্ছে কি, রিপ্লাই দেবে। এত পরিমাণ মেসেজ মানে ইমেল পায় না, হয়তো হুম হুম রিপ্লাই দেয়। হুম কিন্তু আমি ওয়াইজলি একটা কাজ করছিলাম যে প্রায় 50 থেকে 60 জন আমি পাইছিলাম এরকম, আমি মেল করছি, তাদের মধ্যে 12 জন 10-12 জন রিপ্লাই দিছিল, তিনটা হুম। ইন্টারভিউ দিতে পারছি, দুইটাতেই মোটামুটি হয়ে গেছিল আলহামদুলিল্লাহ। আচ্ছা তো আচ্ছা। এইটা হচ্ছে যে মানে আপনারা মানে থাকলো না যে আচ্ছা আমি র্যান্ডমলি না করি, যাদের হুম আছে শুধু হুম। তাদেরকে করলাম, এটা আপনার সময়ও বাঁচবে, পরিশ্রমটাও কম হবে। আচ্ছা, ওকে ওকে। আরেকটা প্রশ্ন, যারা হচ্ছে এখন ইউনিভার্সিটি লাইফে দ্বিতীয় বর্ষ বা তৃতীয় বর্ষে আছে, এই সময় থেকে তারা যদি নিজেদেরকে প্রিপেয়ার করতে চায়, তো তাদের জন্য গাইডলাইনটা কি হবে? যেহেতু অনেক বিষয় তাদের জন্য, যেমন আমরা ডিসকাস করতেছি আমাদের গ্রাজুয়েশন শেষ, আইএলটিএস বা জিআরই এগুলো আমাদের মোটামুটি শেষ, একটা এসওপি লেখা আছে গোছানো, বা মোটামুটি আমরা অনেক কিছু আগে গেলাম।
এখন যারা এইসবের কাছেও নাই, ধারে কাছেও নাই, যদিও থাকারও কথা না, যেহেতু ইউনিভার্সিটি লাইফে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আছে, তাদের কাছে এটা অনেক বড় বিষয় আর কি, যে অনেক কিছু এখানে আছে। তো তাদের জন্য আমরা কিভাবে এটা ইজি করতে পারি, বা তোমার তাদের জন্য কি গাইডলাইন থাকবে, কিভাবে একটু স্মার্ট ওয়েতে, তুমি যেমন অনেক কিছু বললা খুব স্মার্ট ওয়েতে ডিল করছো, তো তারা কিভাবে কিভাবে তাদের ক্যারিয়ারটাকে একটু স্মার্ট ওয়েতে ডিল করতে পারে, যাতে এই স্কলারশিপ বা ফান্ডিং গুলো তারা ইজিলি পেতে পারে? আচ্ছা, প্রথম কথা হলো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যারা আছে, থার্ড ইয়ারে থাকলে একটু টাইটই হয়ে যায়। সেকেন্ড ইয়ারে থাকলে প্রথম কাজ লিঙ্কডইনটা একটু সুন্দর করে সাজানো। সিআর আচ্ছা। ছিল, সে ক্লাস টিচার্স অ্যাসিস্ট্যান্ট হিসেবে লিখে ওটা সুন্দর করে সাজানো, বা সে কি কি কাজ করছে একটু রেগুলার পোস্ট করা। আর ওই যে তার ফিল্ডের ইন্টারেস্টেড প্রফেসরদের সাথে কানেক্ট হওয়া, তাহলে তার কাজটা ইজি হয়ে যাবে, কারণ তার হাতে এখন সময় আছে, সেগুলো করতে হুম পারবে। হুম সিভিটা ধীরে ধীরে লিখে ফেলা, সিভিটাও হুম। খুবই ইম্পর্টেন্ট ফর প্রেজেন্টেশন। লাইফে সবাই সিভি লিখবে, বাট কিভাবে হুম। প্রেজেন্ট করলেন এটা খুবই ইম্পর্টেন্ট করলে এটা আচ্ছা। করতে পারে। আরেকটা করা যায়, এটা অপশনাল দিচ্ছি। থার্ডলি, বিভিন্ন ওয়েবসাইট আছে, যেমন ব্লগ স্পট হতে পারে, ওয়েবলি হতে পারে, বা ভার্সেল হতে পারে। এগুলোতে ফ্রি ফ্রি মানে টেমপ্লেট থাকে, ডিজাইন করে করে ওয়েবসাইট বানানো যায়। এটা আচ্ছা সুন্দর আচ্ছা। করে পার্সোনাল ওয়েবসাইট বানালে তাহলে প্রফেসরের সাথে আরো রিডেবল হয়ে গেল বিষয়গুলো। হুম হুম হুম। এটা হয়ে গেল। আবার আরেকটা কাজ করা যেতে পারে ইউনিভার্সিটি থেকে। হ্যাঁ, ইয়া করা যেতে পারে যে এডুকেশনাল ইমেল, যেটা ইনস্টিটিউশনাল ইমেল, এটা হুম। নিতে পারে, নিয়ে এসে তার গুগল স্কলারটা ভেরিফাই করে ফেললো। আচ্ছা আচ্ছা। তো এগুলো হ্যাঁ। করা যেতে পারে। সাথে সাথে পেপার পড়াটা, ওই যে রিডিংটা, নিউজ পেপার পড়াটা, হুম যাতে হুম রিডিংটা ইমপ্রুভ হয়। স্পিকিংটা ধীরে হুম ধীরে হুম। নিজে নিজে শুরু করা। রিসার্চ, আর একটা কাজ, প্রতি বছরই প্রায় টিচাররা আমাদের ফান্ড পান, প্রায় হুম প্রত্যেক টিচারই পান। তাদেরকে গিয়ে বলা, স্যার আমি আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে চাই। হুম আহ, সব টিচারকে বলে রাখলেন, যার কাছে ফান্ডিং আছে সে আপনাকে ডেকে নিলেন, কারণ প্রায় সবাই হুম নেন হুম। মোটামুটি। সো তার আচ্ছা। সাথে আপনি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করলেন, এই যে আপনার একটা জব এক্সপিরিয়েন্স হলো, এটা আপনি অ্যাড হুম করেন। হুম আপনার পেপার থাকলো না, বাট আপনি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন, তার মানে অবশ্যই রিসার্চ সম্পর্কে জানেন। হুম এটা হুম করতে পারেন। আপনি গ্রুপের একদিন মানে কোনো একটা গ্রুপে আপনি টিম লিডার হন, এটা কাজ করতে পারে। বাট টিম লিডার না হইলেন, আপনি গ্রুপের মেম্বার হিসেবে আপনি এই ইম্পর্টেন্ট জিনিসটা তুলে ধরছেন, হুম এরকম। হুম আর বিভিন্ন গ্রুপগুলো, যেমন নেক্সট অফ ইউএস এর একটা ফেসবুক গ্রুপ আছে, হুম হুম ইউএস হুম এর হুম। জন্য এটা খুবই হেল্প করে। আমি 3-4 বছর ধরেই এখানে আছি, প্রায় করোনার সময় থেকেই। এটা আচ্ছা খুবই আচ্ছা। হেল্পফুল। এই হুম হুম বিষয়গুলো দেখলে আপনি মোটামুটি বুঝতে পারবেন। ইউটিউবে ভিডিও দেখা, একটু নিজেকে সময় দেয় আর কি, এই হুম করে হুম করে ধীরে ধীরে আগানো যেতে পারে। আর যদি সুযোগ থাকে, আমি হুম অবশ্যই রেকমেন্ড করবো, যদি সুযোগ থাকে, কোনো টিচারের সাথে হোক, সিনিয়রের সাথে হোক, বা নিজে একটা হুম পেপার লেখা ট্রাই করে। আমি পেপার লিখে কত রিজেকশন খাইছি, মানে জাস্ট আমি হুম ইমপ্রুভ করার জন্য, যে আমি ইমপ্রুভ করছি। আমি নিজে নিজে লিখছি, 3টা পেপার আমি ফুল নিজে করছি। হুম আমি হুম কোনো টিচারের একটা লাইনও হেল্প নেইনি, বাট পরে আমি রিভিউ করে 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 এখন আমেরিকান প্রফেসরকে ওটা দেখায়, ও এটা উনি রিভিউ করে দিচ্ছেন, যে হুম আসলে কোথায় কোথায় ইমপ্রুভ করা লাগবে। এই যে শিখলাম যে কোথায় ভুল হয়েছিল, এটা আসলে না করলে শেখা যায় না। ওই যে সাঁতার শেখা যেমন, হুম হুম হুম। মানে বই পড়ে সাঁতার শেখা যাবে না, হ্যাঁ, ঠিক যাবে না। যেরকম সেরকমই রিসার্চটা এরকম। রিসার্চ না করলে আসলে ওই কোর্স করে রিসার্চ হবে না, বাট কোর্স কোর্স করলে করে। বিষয়গুলো, টার্মগুলো খুবই ফ্যামিলিয়ার লাগবে, ইজি হবে হুম মোটামুটি। আর সিজিপিএ, এই যেটা করতে হুম। ভুলেই গেছি, হ্যাঁ, এটা খুবই আমিও ভুলে ইম্পর্টেন্ট। গেছি বলতে। ভুলে গেছি, খুবই ইম্পর্টেন্ট জিনিস। যদি খারাপ আচ্ছা। হয়ে যায়, দ্যাটস হুম। গুড, সমস্যা নাই, এখন তো আর কিছু করার নাই। কিছু করার তখন নাই। আপনি অন্যান্য গুলোতে মনোযোগ দেন, যে হুম হুম আর হিসেবে কাজ করেন বা এরকম। আর যদি এখনো সুযোগ থাকে, সেকেন্ড ইয়ারে থাকলে অবশ্যই সুযোগ আছে, কারণ এখনো 3 সেমিস্টার, 3 ইয়ার, 3টা ইয়ার হ্যাঁ। বাকি। সিজিপিএ ভালো করেন, আরেকটা অনার্সের কথা সিজিপিএ এখানে, খুবই ইম্পর্টেন্ট। আহ, এখানে একটা কথা হচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে পাবলিকে ঢোকার পরে একটা কথা শোনা হয় যে সিজিপিএ কোনো কাজে লাগে না। না কিন্তু না না, এইটা যে কত কাজে লাগে এটা আজব, বুঝবেন ফোর্থ ইয়ারে, বা বাইরে যখন অ্যাপ্লাই করবেন, একটা কর্পোরেটে যাবেন, যে কোনো জায়গায় যাবেন, এইটাই। তখন বোঝা যাবে যে আসলে এটা কত কাজে লাগে। বাট আমরা ওই যে এক পানি পড়া খেয়ে আসছি যে সিজিপিএ কোনো কাজে লাগে না, এটা আসলে খুব মানে একটা ফাঁকা আওয়াজ আর কি। এটা আমাদের হ্যাঁ, অনেক ক্ষতি করে ফেলছে অনেকের। ক্ষতি করে একটু। এটার সাথে আমি একটু অ্যাড করবো, মাস্টার্স এর সিজিপিএ চাইতে কিন্তু অনার্সের সিজিপিএটা ইম্পর্টেন্ট। হম। মানে অনেকে বলতে পারছে, আচ্ছা অনার্সে খারাপ হয়েছে, মাস্টার্স আমি খারাপ করবো, মাস্টার্সে ভালো করবো। আপনি যখন বাইরে অ্যাপ্লাই করবেন, তখন অনার্সেরটাতে বেশি ফোকাস দিবে কিন্তু। সো আচ্ছা আচ্ছা আচ্ছা। অবশ্যই চেষ্টা করবেন যে অনার্সের রেজাল্টটা ভালো রাখার জন্য। আমি দেখছি যে বিভিন্ন জায়গায় বলতে আসলে অনার্সেরটা খুব ম্যাটার করে। সো হুম যত হুম দূর পারেন, আপনার সাধ্য যতটুকু কুলায় ভালো করার চেষ্টা করেন। আর খারাপ হয়ে গেলে তো তো বললামই যে অন্যান্য দিয়ে ওগুলো দিয়ে কাভার করতে হবে। ওগুলো দিয়ে কভার এটাই। করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, ইসমাইল, আরেকটা বিষয় যেটা আসছে সেটা হচ্ছে, যদি কেউ তার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে পড়ালেখা করতে চায়, টোটালি তার ব্যাকগ্রাউন্ড একদম শিফট করে ফেলবে, অন্য একটা জায়গায় নিয়ে যাবে, তো এই ক্ষেত্রে তার স্কলারশিপ পাওয়ার প্রবণতা, যদিও তুমি একটু ব্রিফ করছিলে একটু কানেক্ট করাটা, যদি কোনোই কানেকশন না থাকে, তো তার কি কোনো অপরচুনিটি থাকে এখানে আসলে?
ফিল্ড শিফট করলে ফান্ড পাওয়াটা একটু টাফ। আমার আচ্ছা কম্পিউটার সায়েন্সে আসার ইচ্ছা ছিল, বাট আচ্ছা। তখন আমি ভাবলাম যে আমি আসলে ওদের সাথে কম্পিট করে উঠে পুলায় উঠতে নাও পারতে পারি, কারণ হুম, তখন হচ্ছে যে আমার ফান্ডিংটা হারানোর পসিবিলিটি থাকতে পারে, হয়তো অফার লেটার পাবো, ফান্ডিং নাও পেতে পারি। এই জন্য আমি একটু রিলেভেন্ট ফিল্ডে মাস্টার্স করা ট্রাই করতেছি, যে এটা আমার স্কুল অফ কম্পিউটিং এর আন্ডার, অর্থাৎ ফ্যাকাল্টি অফ কম্পিউটিং। হুম, সো এখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট আছে ডিপার্টমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, জিএস স্পেশাল ইনফরমেশন সায়েন্স এন্ড টেকনোলজি আছে। আচ্ছা সো হ্যাঁ, যদি একদমই না থাকে সেটা টাফ হবে, বাট হবেই না এটার গ্যারান্টি আমি বলতে পারতেছি না, হতেও পারে। আচ্ছা। বাট অবশ্যই রিলেভেন্ট থাকলে পসিবিলিটি বেশি, কারণ অ্যাডমিশন পাওয়া যায় মোটামুটি, হুম, ভালো করে লিখলে পাওয়া যায়, কিন্তু ফান্ড পাওয়াটা ইম্পর্টেন্ট। এখন কেউ তো আর চাইবে না যে এক ইয়ারে 60 লাখ বাংলাদেশি টাকা হ্যাঁ খরচ করে পড়াশোনা করতে। ওইটাই। সো এইটাই আমার কাছে মনে হয় যে হ্যাঁ, রিলেভেন্ট থাকাটা বেটার। অবশ্যই রিলেভেন্ট থাকলেই পাওয়ার পসিবিলিটি বেশি, না পাওয়ার আর না থাকলে না পাওয়ার পসিবিলিটি বেশি, এটাই এটাই বাস্তবতা। এটাই এটা বাস্তবতা আসলে। আচ্ছা। হ্যাঁ, এটা ওকে, আরেকটা বিষয় হচ্ছে আমরা সবাই জানি মোটামুটি এটা যে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে আর কি। তো এটা নিয়ে আসলে কথা বললে অনেক কথা আসে, অনেক ভালো ভালো প্রোফাইল নিয়ে অনেক ভালো স্কলারশিপ ফান্ডিং নিয়ে রিজেক্ট হয়ে যায়। আবার দেখা যায় আইএসএ 5.5 অনেকে ভিসা পেয়ে যাচ্ছে। তো নর্মালি এখন যেটা দেখা যাচ্ছে, যারা ফুল ফান্ডেড যাচ্ছে আর কি, তাদের মোটামুটি ভিসা হচ্ছে। তো এই বিষয়ে একটু ইসমাইল, তোমার ওপিনিয়নটা কি, তুমি যা দেখলা বা তোমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল ইমিগ্রেশনে, এগুলো নিয়ে যদি একটু বলতাম। আচ্ছা, আমার একটু মজার এক্সপিরিয়েন্স, একটু তিতও ছিল। প্রথম আচ্ছা আচ্ছা। ঘটনা হচ্ছে, আমি মার্চেই 23 তারিখে মনে হয়, আমি মার্চের 6-7 তারিখে ফার্স্ট অফার লেটার পাই ইউনিভার্সিটি ফ্লোরিডা থেকে। হুম, ফ্লোরিডা হয়েছিল কি, লাস্ট ডেতে অ্যাপ্লাই করছি, তো তাড়াহুড়ো করে খালি জমা দিছি, মানে রাত 12টার একটু আগে। ওখানে যে আচ্ছা অ্যাসিস্ট্যান্টশিপের জন্য আলাদা অ্যাপ্লাই করতে হয় ফান্ডিং এর জন্য, এটা আমি খেয়াল করিনি। আচ্ছা। আচ্ছা, গেল। তো ওটাতে ফান্ড পাইলাম না, ওকলাহোমা দিল, জর্জিয়া স্টেট দিল, ইউনিভার্সিটি টেক্সাসের আর্লিংটন দিল। খালি অফার লেটার আসতেছিল পাঁচ হুম, সাতটা ফান্ড আর আসতেছিল না। মানে আমরা আচ্ছা ফান্ডিং এর ডিসিশন একটু পরে জানাই, বাট ফ্লোরিডা ইনস্ট্যান্ট জানাইছে। আচ্ছা। তো তো মার্চের 23 তারিখ, রমজানের মানে 23-এ আমি এই আমি হচ্ছে যে সেরির জন্য উঠছি, তখন উঠে দেখি আলহামদুলিল্লাহ আমার ওকলাহোমা থেকে ফার্স্ট ফান্ডিং এর ডিসিশন আসে। তখন আমি ভিসার অ্যাপ্লাই করতে যাই। আমি প্রথমে হচ্ছে যে ফুল ফান্ড থাকলে একটা সুবিধা হয়, এমার্জেন্সি ডেট পাওয়া যায়। হুম, কারণ এমনি জেনারেলি আমি ডেট নিছিলাম মনে হয় 2026 সালের জানুয়ারিতে। তারপরে আমি আচ্ছা এমার্জেন্সি আচ্ছা। রিকোয়েস্ট করি যে আমার এই ফান্ডিং এই অবস্থায় ক্লাস শুরু হবে, তখন হুম, ওরা অ্যাপ্রুভ করে দেয়। তখন আচ্ছা মে আচ্ছা। মাসের 7 তারিখে আমি ডেট নিলাম, মেয়ের 7 তারিখে। তখন 25 আমার মে অনার্সের 7 রেজাল্ট তারিখ। হয়নি। হ্যাঁ, এই বছরে আচ্ছা আচ্ছা অনার্সের রেজাল্ট হয়নি। আচ্ছা আচ্ছা। তখন ইউনিভার্সিটি ওয়াইওমিং থেকে মেমফিস এর মধ্যে অফার আসলো। তারপর মেমফিস আমার যাওয়ার ইচ্ছা ছিল না, ওকলাহোমাতে থাকতাম, কিন্তু পরে ওয়াইওমিং এ প্রফেসর আমাকে আবার ইন্টারভিউর জন্য কল করছিল। এর আগে ইন্টারভিউ নিছিল জানান নাই, পরে আবার নিছে, নিয়ে হুম, আমাকে অফার করলো। তখন দেখলাম ফান্ডিং এর দিক বিবেচনা করে সাবজেক্ট সবকিছু এটা ভালো হয়। তখন প্রফেসরের সাথে কথা বললাম, তো আমার তো 7 তারিখে ছিল, কি করব? বললো তোমার হুম, আই-20 ইস্যু করতে একটু লেট হবে, তুমি মে মাসের শেষের দিকে একটু ডেটটা নাও। তখন আমি ডেটটা চেঞ্জ করে মে 27 তারিখে নিছি। আচ্ছা। কিন্তু প্রথমে কিন্তু আমি ওকলাহোমা দিয়ে ভিসা অ্যাপ্লাই করছিলাম, হুম ইউনিভার্সিটি হুম। অফ ওকলাহোমা দিয়ে। বুঝলাম। তো আমি এই ইউনিভার্সিটি অফ ওকলাহোমা দিয়ে যে অ্যাপ্লাই করলাম, মের 23 তারিখের পরে আমি হুম এম্বাসিতে ইমেল করলাম যে আমার এইরকম সমস্যা, আমার DS-160 দুইটা হয়েছে, ইউনিভার্সিটি ওকলাহোমার একটা, ইউনিভার্সিটি ওয়েমিং এর একটা, কারণ আমি এখন ওয়েমিং নিয়ে দাঁড়াবো। তো ওরা আমাকে ইমেল রিপ্লাই দিল যে এটা তোমার ভিসা অফিসারকে কনভিন্স করতে হবে, কেন তোমার দুইটা ফর্ম হলো। এটা ইজি হুম, ছিল, হুম, যে হ্যাঁ আমার আগের প্রফারটা চাইতে এটা ভালো হ্যাঁ লাগছে, এই জন্য আমি নিচ্ছি। এই এটা জন্য। ইজি ছিল। আমি হ্যাঁ। বললাম যে না, টেনশন নেবো না, একটু ক্যান্সেল করি, ক্যান্সেল করে আবার হুম, পরে ডেট নেই, কারণ তো আমার সুযোগ আছেই। হ্যাঁ। তো ক্যান্সেল করছি। ক্যান্সেল করার পরে মনে হয় 2 দিন লাগে, তারপর ডেট নেওয়া যায়। ঘুমাইছি, রাতে 1টার সময় উঠে দেখি ট্রাম্প সব বন্ধ করে দিছে। মানে এখন আমি আটকে গেলাম, মানে ফুল হ্যাঁ। ফান্ড আমার কত ভালো পসিবিলিটি ছিল, আমি আটকে গেলাম। পরে আচ্ছা মে আচ্ছা। গেল, জুন তো পুরোটাই গেল প্রায়, জুনের মানে 23-24 তারিখ ওরকম ইয়ে আসলো। হুম, আবার ওপেন করলো ডেট দেয়া। তখন জুলাই, মে, মে ছিল, জুনটা পুরাটাই গেল, জুলাইয়ের আর কি। হুম, সরি, জুনটা পুরোটাই শেষের দিকে এসে ওপেন করলো, তখন আমি আবার অ্যাপ্লাই করলাম, এমার্জেন্সি রিকোয়েস্ট করলাম, আবার অ্যাকসেপ্ট হইলো। তখন একবার এমার্জেন্সি দুইবার রিকোয়েস্ট করা যায়, তো আমি 3বার করছিলাম। হুম, মানে একবার টাইম বাড়াই দিছিল ওই যে ইয়ার জন্য। আচ্ছা। হুম, আমি লাকি ছিলাম, তাছাড়া আবার আমার ভিসা অ্যাপ্লিকেশন টাকা দেয়, তখন আমি জুলাইয়ের 30 তারিখে ইন্টারভিউ ডেট হুম, পেলাম। আচ্ছা, এটা জার্নি ছিল। ঘটনাটা হচ্ছে যে আমাকে খুব একটা কিছুই কোশ্চেন করে নাই, কারণ ফুল ফান্ড ছিল, সারপ্লাসও ছিল হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা আমাকে বলতেছিল যে বিয়ে করছি কিনা, ওয়াইফ কি আচ্ছা করে আচ্ছা বা এরকম। তারপরে বলতেছে যে কোন রিসার্চ ইন্টারেস্ট কি নিয়ে কাজ করব, আর এটা ইকোনমিতে কি হেল্প করবে, এই 4টা প্রশ্নই করছে। তখন আর আচ্ছা কি আচ্ছা। ফুল আমার সামনে
3-4 জন এরকম রিজেক্ট খাইছে, মানে ইনস্ট্যান্ট দেখলাম যেটা F1-এ আচ্ছা ফান্ড আচ্ছা। ছিল না, ফুল হ্যাঁ ফান্ড হ্যাঁ। ছিল না। ফুল ফান্ড থাকলে মোটামুটি 90-95% হয়ে যায়। ফান্ড না ডেফিনেটলি থাকলে ফান্ড না থাকলে হয়ই না। আমি ওই দিন দেখি হয়নি একদিন না। একজন ব্যাচেলারে হয়ই নাই। তবে হুম। হ্যাঁ, অনেকের হয়, কিছু ফান্ড থাকলে হয়, কিছু ম্যানেজ করলে হয়। আর ফেসবুক বা সোশ্যাল মিডিয়া গুলাতে একটু ওরা যে রেস্ট্রিকশন গুলো দেয় ওগুলো হ্যাঁ একটু হ্যাঁ মেনে হ্যাঁ। চলবে আর এটা কি। রিসেন্টলি কিছু রেস্ট্রিকশন আসছে আর কি। হ্যাঁ, যে আচ্ছা। নিয়ম নিয়ে রুলস নিয়ে আসছে, রেস্ট্রিকশন বলতে রুলস নিয়ে আসছে যে হ্যাঁ ওদের হ্যাঁ। এগেনস্টে লেখালেখি করা যাবে না বা এরকম। হুম হুম তো আমাকে আগে ইনস্ট্যান্ট ভিসা দিয়ে দিত, হুম হুম। যে হয়ে গেছে আপনার ভিসা, আপনি কদিন পরে নিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ। তো আমাকে আমাকে বলে দিল যে আপনার সোশ্যাল মিডিয়া ভেরিফাই করা হবে, তারপরে আপনার আমরা 1 সপ্তাহের মধ্যে জানাবো। ও আমার আচ্ছা। পাসপোর্টটা রেখে দিলাম। তো জুনের 30 তারিখে ইন্টারভিউ দিলাম, জুলাইয়ের 15 তারিখে এসে অ্যাপ্রুভ। এতদিন রিফিউজ ছিল, ওই দিন এসে অ্যাপ্রুভ দেখাইছে। জুলাইয়ের মানে 21 তারিখের দিকে আমি ঢাকায় গিয়ে আমি পাসপোর্ট আর ভিসা কালেক্ট করছি। আচ্ছা আচ্ছা। এইটাই মোটামুটি আহ, যেটা আমরা লেখালেখি করি বিভিন্ন বিষয় নিয়ে, ওই বিষয়গুলোতে হুম একটু হুম। সতর্ক থাকলে হয়। আর এই তো, আর ফুল ফান্ড থাকলে খুব একটা সমস্যা ফুল করে না। ফান্ড, বা আচ্ছা ফুল ফান্ড যাদের নাই, তো তাদের জন্য কি কোনো হ্যাক আছে যে এইভাবে করে অ্যাপ্রোচ এখন করলে এটা বা? ভ্যারি করে ভাই, যে এখন তার কত পার্সেন্ট ফান্ড আছে, স্যার 80% নাকি আসলে হুম, ফান্ড নাই। সব সেলফ নাই। সেলফ ফান্ড হলে খুবই টাফ, নিয়ারলি কবিতা। হ্যাঁ। নিয়ারলি জিরো সেলফ হুম, ফান্ড যদি পুরোটা হয়। আর যদি না, সে 50% পাইছে আর 50% তাও হুম, রিজেক্ট হচ্ছে প্রচুর। তাও বাট অনেক হচ্ছে। 80% আমি তো পাইলেও লাস্ট দেখছিলাম 82% একটা রিজেক্ট হয়েছে নেক্সট অফ ইউএসএ তে। হ্যাঁ, তখন আমার একটু এইরকমই। অন্যরকম লাগলো যে এই প্রোফাইল কিভাবে রিজেক্ট হয় আর কি। এখন একটু সমস্যা চেঞ্জ হয়ে গেছে সিচুয়েশন আর কি, ওইটাই। যদি হচ্ছে যে এমন হয় $2-3 হাজার মানে ডেফিসিট আছে, তার শর্ট আছে, এটা সেলফ ফান্ড দেখাইছে, তখন মোটামুটি হওয়ার পসিবিলিটি ভালো থাকে। এছাড়া একটু কঠিনই আর কি এখন বর্তমান সিচুয়েশন বিবেচনায়। বিশেষ করে গত কয়েক মাসে এইরকমই আসছে। আচ্ছা, এই তো আরেকটা মোটামুটি। বিষয়, যদি একটু আমরা কথা বলি যে যারা সেলফ ফান্ডে যাচ্ছে বা নর্মালি যারা ফুল ফান্ডেড যাচ্ছে তাদের তো অপরচুনিটি ক্রিয়েট হয়ে যায়। হুম। নর্মালি যারা সেলফ ফান্ডেড যাচ্ছে তাদের জন্য ইউএসএ তে সেটেল হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো এইটা কি এখন স্টুডেন্টদের জন্য ওপেন আছে নাকি এখানে কোনো রেস্ট্রিকশন বা ও রুলস? সেলফ ইউএসএ তে গ্রাজুয়েটে অনার্স লেভেলে একটা জিনিস আছে যে 20 আওয়ার্স মানে হাফ টাইম জব করতে পারবে সে, পার্ট টাইম। বাট সেটা ক্যাম্পাসে, অন ক্যাম্পাস হতে হবে, ক্যাম্পাসের বাইরে না। আচ্ছা আচ্ছা। না, এটা বাইরে হলে ইল্লিগাল হবে, বা এই 20 ঘন্টা, সপ্তাহে 20 ঘন্টার বেশি হলে ইল্লিগাল হবে। এটা কি সো সে ব্যাচেলর যদি মাস্টার্স বোথ? হুম বতি, তো সে যদি এসে ওইটা ম্যানেজ করতে পারে, ক্যাফেটেরিয়াতে জব থাকে বা অ্যাডমিনিস্ট্রেটিভে জব থাকে বিভিন্ন, বা টিএ যদি এসেও ম্যানেজ করতে পারে, দ্যাটস গুড। আচ্ছা তারপর আচ্ছা। সে সেটেল হয়ে যাবে ধীরে ধীরে। কিন্তু জেনারেলি আসলে ফুল, যদি সে মনে করে এখানে সে কাজ করে বহন করব, সেটা খুবই হুম, টাফ এবং এটা ওয়াইজও এটা, হবে না। ভালো হুম, সিদ্ধান্ত হবে না, এটা আসলে সম্ভব না, পড়াশোনা করতে পারবে না সে, কারণ হ্যাঁ, ভালো চাপ থাকে। অনেক চাপ থাকে। আর এখন তো পড়াশোনার কিছু সবকিছু একটু কঠিন হচ্ছে, ইউএস এর রুলস কঠিন। সবকিছু। আর যদি ধরতে পারে একবারে, একবার রিভোক করে দিবে, বাসায় পাঠাই দিবে। হ্যাঁ, এটা রিপোর্ট করতেছে অনেক বেশি। রিপোর্ট করে দিবে। হুম, সো এইটাই কথা, যে ফান্ড হলেই আসেন। আর যদি টাকা পয়সা থাকে, অনেকের অবস্থা কি, হ্যাঁ। ফ্যামিলি স্ট্রং থাকতে পারে, তো ফ্যামিলি স্ট্রং থাকলে তাহলে আসতে পারে। হ্যাঁ, সলভেন্সি ভালো থাকলে ওইটা তাছাড়া আসলে ইস্যু যদি করে। মনে করে যে আমি এই টিকিট টিকিট কেটে নিয়ে যাচ্ছি, পরেরটা আমার টিউশন ফি মনে হয় কাজ করে চালাবো, ইটস নট পসিবল এখানে। পসিবল পসিবল না। হ্যাঁ, এটাই, অনেকে অনেক কিছু বলবে এজেন্সি বা অনেক রকম কথা যে সব না না, সম্ভব, সব সম্ভবের দেশ আমেরিকা। আসলে আজকে তো শুনলেন আমেরিকার যিনি আছেন তার মুখ থেকেই শুনলেন আসলে যে আসলে সবকিছু যেমনটা শোনা যায় বাংলাদেশ থেকে, মুভ করার পরে আসলে ব্যাপারগুলো অন্যরকম হয়ে যায়, কিন্তু তখন কিছু করার থাকে না আসলে। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, মোটামুটি আমাদের কোশ্চেনের সেশন শেষ। তো এখন ইসমাইল তোমার কাছ থেকে শুনবো একটু, বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, তোমার প্রিভিলেজড কিছু ইউনিভার্সিটি আছে, বাট অনেকগুলো আছে যেগুলা একটু গ্রামের সাইডে। যেমন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের কথা যদি আমরা বলি, এখানে যে স্টুডেন্টরা আছে, তারপরে আরো যে বিশ্ববিদ্যালয় মানে ঢাকার বাইরে যেগুলো আছে আর কি, সেখানকার স্টুডেন্টরা ইনফরমেশন, অ্যাকচুয়াল ইনফরমেশন পায় খুব কম। নর্মালি এটা হচ্ছে একটা প্রাইমারি বিষয়। তাদের অ্যালামনাইও এত বেশি স্ট্রং না। তো সেই জায়গা থেকে তারা, মানে তাদের জন্য তোমার কোনো গাইডলাইন থাকবে কিনা, যে স্পেশালি তুমি যেহেতু এরকম একটা জায়গা থেকে উঠে আসছো, এত প্রেস্টিজিয়াস একটা ইউনিভার্সিটির একটা ভালো মানে ফান্ড তুমি অ্যাচিভ করতে পারছো, ওদের জন্য তোমার কি গাইডলাইন থাকবে? যদিও এটা নিয়ে একটু আলোচনা হয়েছে, তারপর ইউনিভার্সিটি বেসিসে যেমন কাদের সাথে মিশতে হবে, এই 4টা বছর কিভাবে ইউটিলাইজ করতে হবে, কোন কোন বিষয় ফোকাস থাকতে হবে তাদেরকে, এটা নিয়ে যদি একটু সংক্ষেপে বলতাম।
প্রথম কথা হলো যে আমরা যারা একটু ওই যে বললেন যে যারা একটু কম রেপুটেড ইউনিভার্সিটি থেকে আসে তাদের ইনফরমেশন গ্যাপ থাকে। প্রথম কথাই হলো যে ভয় পাওয়া যাবে না। যে আচ্ছা ঠিক আছে, কম হইতেই পারে, আমি এক ইউনিভার্সিটি থেকে আসছি, এটা একটু হয়তো বা হুম, আম, ওরকম স্ট্রং না র্যাঙ্কিং এর দিক দিয়ে, অন্যান্য বিষয় দিক দিয়ে। হুম, বাট আমি ভয় করবো না। আচ্ছা আমার এই প্ল্যান আছে, আমি যাব। প্রথম কথা হলো ডিসিশনে আসতে হবে। আচ্ছা। আচ্ছা প্ল্যান কি করা যায়? ফার্স্ট ইয়ারটাতে পড়াশোনায় খুবই মনোযোগ দেয়া। কারণ হুম, ফার্স্ট ইয়ারে টিচারদের সাইকোলজি বোঝা যায়, আসলে কোন টিচার কিভাবে চান, আর পড়াগুলো কিরকম ফার্স্ট ইয়ারের সাথে অন্যান্য ইয়ারের পড়াশোনাগুলো রিলেট করা যায়। হুম, ফার্স্ট ইয়ারটা ভালো রেজাল্ট করলে, আমার ফার্স্ট ইয়ারতে বই এরকম না, 5-0 রাখেন, অ্যাটলিস্ট 5-0 রাখলে বাইরের জন্য ভালো হয়। হুম, হুম, 5-0টা রাখেন, এটা করা যায়। আর সিনিয়র যদি এরকম পান যে আপনাকে হেল্প করতেছে, হুম, তাহলে তার কাছে যান। আর যদি না পান, ভয়ের কিছু নাই। এখন ফেসবুক, ইউটিউব বা অন্যান্য অনলাইন সোর্স গুলো এত ইজি হয়ে গেছে যে আমি নিজে নিজেই সবগুলো বুঝতে পারছি। আমি কিন্তু কোনো, হ্যাঁ আমার কাজিন ছিলেন ইউএসএ তে, উনি হেল্প করতেন সবকিছুতেই। তারপরেও সবচেয়ে বেশি বেস্ট যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি ওই নেক্সট অফ ইউএসএ গ্রুপের পোস্ট গুলো পড়তাম, বোঝার চেষ্টা হুম, করতাম, ইউটিউবে ভিডিও দেখতাম আসলে কিভাবে কি করতে আচ্ছা, হয়। তারপরে আবার হচ্ছে যে ইউনিভার্সিটি ওয়েবসাইট এমনি একটা প্রফেসরকে আমি 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 তো সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করতে, মানে সিভিল ইঞ্জিনিয়ারিং সাইডে আচ্ছা, আছি। আচ্ছা, আমি যখন অ্যাপ্লাই করতে, আমি যখন করোনার মধ্যে ফার্স্ট ইয়ারে ছিলাম, তখন আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রফেসরকে মেইল করছি। মানে আমি সিভিল মেকানিক্যাল ডিফারেন্সই বুঝতাম না। আচ্ছা, মানে আচ্ছা, বুঝে উঠতে পারছিলাম না তখন। সো হুম, এরকম ভুল করে তারপরে যদি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এতটুকু প্রিভিলেজ দেন, হুম, সো হুম, হুম, তো আপনারাও পারবেন, এইটাই হচ্ছে কথা। আমি যদি এলজিইউডি থেকে, আমার কিন্তু আমার কাছে মনে হয় যে ইউনিভার্সিটি হয়তো বা এলজিইডির চেয়ে আরো ভালো ভালো ডিপার্টমেন্ট আছে, তো আপনারা আরো ভালো হুম, ভালো জায়গায় পড়েন। সো এলজিইডি থেকে আমরা পারতেছি। আমাদের কাপু তো অস্ট্রেলিয়াতে গেছেন আলহামদুলিল্লাহ হুম, হুম, কয়েক হুম, বছর আগে, ফার্স্ট ব্যাচে, 11 ব্যাচের আর কি। আচ্ছা, আচ্ছা, সো সবাই পারবো ইনশাআল্লাহ। এলজিডিরও পারবো, লয়েরও পারবো, কম্পিউটার সায়েন্সেরও পারবো, অ্যানথ্রোপোলজিরও পারবো। সবাই পারে, যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমাদের ইউনিভার্সিটি থেকে। ভয়টা দূর করতে হবে, পড়াশোনার হুম, একটু মনোযোগ দেয়া, একটু রিসার্চ করা, খুব বেশি সময় লাগে না, বা আড্ডা দেওয়া যায়, আবার এটাও মেনটেন করা যায় যদি একটু ইচ্ছা থাকে আর কি। প্ল্যান এটাই, করা, আর হচ্ছে যে হয়তো নিজের চোখ কান খোলা রাখা। এখন অনলাইনে হুম, সব পাওয়া যায়, কোনো সিনিয়র পাইলে খুবই ভালো, টিচার পাইলে খুবই ভালো। না পাইলে নিজের চোখ কান খোলা রাখেন, নিজে দেখেন যে আমার, হুম, হুম, আচ্ছা এটা করলে টোফেল এই জন্য দেয়, আচ্ছা হুম, আইএলটিএস এর অল্টারনেটিভ হচ্ছে টোফেল, ও আচ্ছা হুম, জিআরই হচ্ছে যে আবার টোফেল আইএলটিএস এর অল্টারনেটিভ কিন্তু জিআরই না, জিআরইটা হচ্ছে যে হুম, গ্রাজুয়েট রেকর্ড এক্সামিনেশন। এটা হলো যে যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে বা হুম, সায়েন্স হুম, ফিল্ডে যাইতেছে তাদের জন্য। এটা তাদের ম্যাথ জন্য, আবার ইংলিশ থাকে, হুম, এটার ইংলিশটা একটু টাফ হয়। ও আর ম্যাথ হুম, গুলা ইন্টারমিডিয়েট পর্যন্ত হয়। সব হুম, রিসোর্স এভরিথিং, আইএলটিএস, টোফেল, জিআরই বলেন, সবগুলো পিডিএফ এ অনলাইন আছে। অনলাইন আছে, কিভাবে হ্যাঁ, পড়তে হয় একদম পুরো। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির হায়ার স্টাডি ক্লাব আছে, হুম, ওদের তো জিআরইর জন্য যে ম্যাথের সেকশন গুলা ওনারা নিজেরা, আমেরিকার এক ভাই থাকেন মনে হয়, উনি ভিডিও করে করে ক্লাস নিয়ে নিয়ে ইউটিউবে দেয়া আছে। আচ্ছা, তো আচ্ছা, আমি ওই ওদের ফেসবুক পেজে মেসেজ দিছিলাম যে 2022 সালে ডিসেম্বরে, আমি সেদিন দেখলাম আচ্ছা, আচ্ছা, ডিসেম্বরে যে আমার ওই রিসার্চ গুলো লাগবে, আমাকে একটু দেন। ওনারা আমাকে দিছিল, হেল্প করছিল। সো আচ্ছা, আচ্ছা, বলেন, আপনি আস্ক করেন, জিজ্ঞেস করেন, হুম, আপনি কথা বলেন, ভয় পায় না। কি হবে আমার, আমি আমি মেকানিক্যালে ইমেল করছি জন্য কি আমার মান সম্মান ডুবে গেছে নাকি? হ্যাঁ, ডুবে যায়নি তো। আমি মেল করি এটা। যদি আমি মেকানিক্যালে মেল না করতাম, আমি তো বুঝতামই না যে সিভিলে মেল করতে হবে আমার। হুম, এটা তো বুঝতে এটাই, হবে যে আচ্ছা ঠিক আছে, আমি এই জায়গায় মেইল করতে তো টাকা লাগে না। আপনি দুজন হুম, প্রফেসরকে এমনি মেইল করেন যে আপনার এই পেপারটা হ্যাঁ, পড়ছে, আমার এইটুকু ভালো লাগছে, আমাকে দেন। আমি ভালো লাগছে, আমি এরকম নিয়ে কাজ করতে চাই, এইটুকু বলে রেখে দেন। ওই প্রফেসর যদি কখনো স্টুডেন্ট না থাকে, ও আপনি আপনাকে বলবে, বা তখন যদি আপনি মেইল করেন তখন আপনাকে প্রায়োরিটি দিবে। সো অবশ্যই, সিজিপিএ ভালো রাখেন, প্রথম ফার্স্ট ইয়ার থেকে পড়েন। আর হুম, খারাপ হয়ে গেলে অসুবিধা নেই, বাকিগুলো থেকে করেন। ভয় সরান ভাই, ভয় সরান। এই অবশ্যই, নজরুল ইউনিভার্সিটি থেকে আসা যায়, আরো আরো ভালো এটাই, জায়গায় আসবে। আমরা তো ওকলাহোমা, আমরা ইউনিভার্সিটি ফ্লোরিডা র্যাঙ্কিংটা আলহামদুলিল্লাহ ভালো ছিল, 106 হুম, ছিল। এটা আচ্ছা, এটা আচ্ছা, আমরা হাইস্ট ছিল আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওকলাহোমা আচ্ছা, যেটা ফান্ডিং এর 500-র মতো ছিল ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ। সো হুম, আমি যদি 100 র্যাঙ্কিং এ, প্রায় 100-র কাছাকাছি র্যাঙ্কিং এ ইউনিভার্সিটিতে যদি অফার পাইতে পারি, আপনিও তো পাবেন ইনশাল্লাহ। হুম, ভয়টা সরান, চেষ্টা করেন। আমি ট্রাই করবো। আর একটা জিনিস হলো আর্লি ট্রাই করবেন। যে হুম, 7 সেমিস্টারে থাকাকালীন অ্যাপ্লাই ট্যাপ্লাই করলেন 2-1 বছর, যদি না হয় তখন আপনি কিন্তু জবে যেতে পারবেন। এখন তো বাংলাদেশে 32 হয়ে গেছে জব আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভালো আর সময়, টিউশনি করে আরেকটা জিনিস মেনটেন করুন, টিউশনি করলে বা কোনো জব টপ করলে একটু টাকা গোছাইন। আমি যে হুম, অ্যাপ্লাই করছি, আমি ওই টিউশনি করে কিছু কিছু টাকা গোছাইতাম, ওগুলো হুম, নিজের জন্য রেখে দিতাম, যে এই যে অ্যাপ্লাই করছি, নিজের টাকা দিয়ে সবটুকু অ্যাপ্লাই করতে পারছি। হুম, আর আরেকটা কথা বলে রাখি, ফুল ফান্ড পাওয়ার পরে কিন্তু প্রায় 4-5 লাখ টাকা খরচ হয়ে গেছে আসার ক্ষেত্রে। আচ্ছা, আচ্ছা, বিমান ভাড়া থেকে, বিমান ভাড়া প্রায় 1-1.5 লাখ টাকা।
একদমই, আপনার হ্যাঁ। মার্কেট 1 লাখ টাকা, 2.5 লাখ টাকা, আর এখানে প্রায় হুম, 1-1.5 লাখ টাকা লেগেই যায় প্রথম মাসে। লেগে যায়। তো এইরকম 5-7 লাখ, আর অ্যাপ্লাই করতে 1 লাখ 1 লাখ টাকা লাগে, অ্যাপ্লাই এরকম করতে, প্রায় হ্যাঁ। 5-6 লাখ টাকা আর লেগেই যায়। এম্বাসি ফি, সেভিস ফি এগুলো তো হ্যাঁ, তো এইটা এমবেসি ফি, সেভিস ফি হ্যাঁ, সব মিলে পাঁচ, হ্যাঁ, আমার তো পাঁচ, প্রায় 7 এর মতো লাগছে। সাতের মতো এরকম লাগে। 6 লেগে যায় আমার। একটু টিকিট প্লেনটা ভাড়াটা বেশি লাগছিল, কারণ আমি লাস্টের দিকে কাটছি, তো 6 লাখ ও লাগে হ্যাঁ, প্রায়। লাস্টে এগুলো একটা বিষয়, আর লাস্টের হ্যাঁ দিকে হ্যাঁ, আসলে এয়ারফেয়ারটা খুবই বেশি থাকে। বেশি তো থাকে একদম। এগুলো একটা তো বিষয়। এইটাই প্রথমত হুম, হলো ভয় দূর করতে হবে, আমি নজরুল ইউনিভার্সিটিতে আছি নাকি ওই জামালপুরে আছি বা কই আছি অসুবিধা নেই, আর ওরা এটা দেখে না, ন্যাশনালে আছে কিনা এটাও দেখে না। দেখেন। আপনি কি প্রোগ্রামে পড়ছেন, কি করছেন, কি রেজাল্ট আপনার, আপনাকে বিবেচনা করবে। আপনি কোত্থেকে আসছেন, আপনার বাবার নাম, মায়ের নাম, এটা ওরা দেখে না। আবার ওই দেখেন। যে আমরা বলি, আরেকটা জিনিস আপনাকে বলি, অনেকে বলে যে আমার বাবার নাম তো এটা আছে এটা আছে। ইউএস এর ক্ষেত্রে এটা হুম, ম্যাটার করে না। আমার আচ্ছা, মা- আচ্ছা। মায়ের নামে বেগম ইয়া ছিল, ইসমা তারা মনে হয় ছিল, আমার এখানে হুম, ছিল বেগম। সো এটা আচ্ছা, ম্যাটার আচ্ছা। করে নাই। আবার ম্যাটার করে ডট না। আছে ডট নাই, এটা ম্যাটার করবে না, আপনাকে দেখবে, হুম, আপনার বাপ মা কি করছে তা দেখে তাদের কোনো লাভ নেই। হ্যাঁ, একটু রাইট। অন্যরকম ইনফর্মাল হয়ে গেল, বাট হ্যাঁ, এইরকমই আমাদের। আমাদের একটু চাকরির ক্ষেত্রে বাংলাদেশে একটু অসুবিধা হয় যে হ্যাঁ। ডট আছে ডট নাই, এমডির পরে ডট হুম, আছে এমডির পরে ডট লর্ড। নাই, এই খুবই একটা আছে সমস্যা হয় এগুলো বাংলাদেশ, খুবই হ্যাঁ, সমস্যা, গুরুতর অপরাধ। গুরুতর অপরাধ। কিন্তু ইউএসএ তে এটা সমস্যা হুম, করে না, আপনি ট্রাই করেন, এগুলা নিয়ে সাফার করার দরকার নেই। আমরা মাইনর জিনিস নিয়ে বেশি টেনশন করি, এই হুম, কি হলো না হলো, এটা ঠিক করতে হবে। আপনি একটা ইমেল করেন, ইমেল করতে তো টাকা লাগে না, এটাই হুম। আমার হচ্ছে কথা। তো ভয় করা যাবে না ভাই, ভয় করেন ভয় না। করা আমি যাবে। চাই যে নজরুলিয়ানরা আরো আসুক, নজরুল আসুক, ন্যাশনাল ইউনিভার্সিটি আসুক, আরো যে হুম, আমরা একটু এখানে যারা আসছে আলহামদুলিল্লাহ সবাই বুয়েটের যারা আছেন, কুয়েট রুয়েট আচ্ছা, আচ্ছা। রুয়েটের, আলহামদুলিল্লাহ ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম, আর হুম, সাস্টের। আমি বলা আচ্ছা। চলে যে একটু ছোট মোটো মানুষ, কিন্তু আলহামদুলিল্লাহ আমিও একটু আর্লিও আসছি, যে 18 ব্যাচের মনে হয় কয়েকজন আসছেন, 30 জনের মধ্যে মাত্র মানে 18 ব্যাচের 2-3 জন আসছেন, তাও তারা আচ্ছা, প্রায় এক আচ্ছা। বছর আগে। সো হুম, হুম, ইনশাল্লাহ হুম। এটাই যে আরো হ্যাঁ, এটাই আসুক বেশি আসলে করে। আর্লি বার্ড হওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। যেমন আমি হচ্ছে, আমার আমার কথা যদি একটু বলি, আমি যখন আমার ডেনমার্কে সবকিছু হয়ে যায়, আচ্ছা তারপরে আমি চিন্তা করি যে আমার একটু ইউনিভার্সিটি অফ কেমব্রিজ থেকে সেলটাটা আমি করব, ডেল্টাটা আমি করবো, যেহেতু আমি আইএলটিএস ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আমার ওইটার প্রতি একটা প্যাশন কাজ করতো যে সেলটা কোয়ালিফিকেশনটা আমি নিব। তো এই জন্য আচ্ছা আমার ইউকে প্রপারলি চেঞ্জ করে ইউকে তে আসা, তারপরে অ্যাপ্লিকেশন শুরু করি। ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে করি, বার্মিংহামে করি। ম্যানচেস্টার হচ্ছে 34th র্যাঙ্কিং এ। আচ্ছা তো তারপরে আমি যখন স্কলারশিপে যাই, তখন দেখি সবগুলা টাইম শেষ, কোনো স্কলারশিপের টাইম নাই। বার্মিংহামে অফার লেটার আস্তে আস্তে সবগুলা টাইম শেষ, বার্মিংহাম ছিল 82। এখন তারপরে আমি দেখি কোনোটা টাইম নাই। তো এই যে ইসমাইল যেটা বললো আর কি, টাইমিংটা গুরুত্বপূর্ণ। যে গুরুত্বপূর্ণ। আসলেই মানে আমরা আর্লি বার্ড হইলে অনেক বেনিফিট পাওয়া যায় নর্মালি। আসলে পরবর্তীতে গেলে এই স্কলারশিপ গুলোর সময় না থাকলে আর হবে না, আর প্রতিটা মানে ইনটেকে কিছু চেঞ্জেস আসবে। যেমন হ্যাঁ আসবে। ইউকে তে যেটা দেখলাম, পরবর্তী বছর থেকে 2 ইয়ার্স এর পিএসডব্লিউ আর নাই, এটা 1.5 বছর করে ফেলতেছে, 6 মাস আর নাই। তো এখন যদি আমি একটা স্কলারশিপ পাইও, পরবর্তীতে 6 মাস আমার কমে গেলে কিন্তু হিউজ একটা লস হয়ে যায়। লস হয়ে তো যাবে। এরকম অনেক বিষয় থাকে, আর আস্তে আস্তে সবকিছু কঠিন হচ্ছে, এটা আমরা সবাই জানি, বাংলাদেশের পরিস্থিতি বা সবকিছু মিলিয়ে। তো যত তাড়াতাড়ি যারা যেতে চান তাড়াতাড়ি চলে গেলে ভালো, আর অবশ্যই আর্লি বার্ড পেতে হবে, আর না তো অনেক অপরচুনিটি মিস হবে, তখন অফার লেটার হাতে রেখেও স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন না। লাগবে তো না, হ্যাঁ। তখন তখন খারাপ লাগবে অনেক আরেকটু বেশি। অ্যাড করবো, সেটা হচ্ছে যে সবাইকে বিদেশে আসতে হবে কথা কিন্তু এরকম না, যেহেতু আজকের হ্যাঁ, সেশনটা বিদেশ অবশ্যই, সম্পর্কে ছিল এই জন্যই। অবশ্যই। বিসিএস এ যাবেন, কেউ ভালো ভালো হুম, কর্পোরেট লাইফে যাবেন, এইটাই লাইফে ডাইভার্সিটি থাকবে। ইউনিভার্সিটি আমরা যখন ডাইভার্সিটি রাখবো, তখনই আমাদের হুম, ইউনিভার্সিটির র্যাঙ্কিং গুলো উপরে উঠবে। তো অবশ্যই। এটা থাকবে ইনশাল্লাহ। আর যারা হ্যাঁ, আসতে চান বাইরে, তাদের জন্য আজকে ছিল মূলত, হ্যাঁ, এই জন্য তাদের জন্যই, যাতে হ্যাঁ। বেশি মোটিভেট আর করা ছিল, হ্যাঁ। হ্যাঁ, সবাইকে আসতে হবে এরকমও না, দেশে অনেক ভালো কিছু হ্যাঁ, করা যায় আসলে। এইটাই। এটাই। এখন আর ইচ্ছা আছে আমার যে একটু রিসার্চে থাকবো, এই জন্য ভাবলাম যে এখান থেকে এমন হতে পারে হুম, যে বাইরের দেশে গিয়ে আমি কাজ করতে পারি। সো এটা এমন না যে একদম সেটেলই হইতে হবে, দেশে অনেক সুযোগ আছে, যেটা বললেন ভাই, অনেক অনেক সুযোগ ভালো কিছু। আছে, হ্যাঁ। আসলে কোয়ালিফিকেশন থাকলে সারা হ্যাঁ, পৃথিবীতেই অপরচুনিটি আছে একজন এইটাই ক্যান্ডিডেট। ম্যাটার। এটি হচ্ছে আপনি সবচেয়ে বড় যদি বলেন বিষয়। না, মাল হইলে আপনার সব জায়গায় নিবে। অবশ্যই সব জায়গাতেই নিবে, আসলে সব জায়গায় ব্যাপারটা নিবে, একটু এরকমই। কোয়ালিটি যাক, ফুল হইলে সব জায়গায় নিবে, এটাই। যাক, মোটামুটি আমাদের আলোচনা শেষ। আজকে এই পর্যন্তই শেষ। তো সবার সাথে দেখা হবে পরবর্তীতে, অন্য কোনো কান্ট্রি নিয়ে আমরা কথা বলবো, অন্য কোনো স্কলারশিপ নিয়ে আমরা কথা বলবো, যাতে আস্তে আস্তে সবার কাছে এই মেসেজটা দিতে পারি যে যে যেই কান্ট্রিতে যেতে চান ওই বিষয়টাতে আপনার একটা ক্লিয়ার আইডিয়া থাকে। যেমন আজকে ইসমাইল ছাড়া এই ব্যাপারে
এর চেয়ে ভালো অ্যাডভাইস কেউ দিতে পারবে না। এটা আমি হাজার ঘাটাঘাটি করলেও আমি দিতে পারবো না, কারণ আমার থাকবে থিওরিটিক্যাল নলেজ, ইসমাইলের আছে প্র্যাকটিক্যাল নলেজ, কারণ সে এটা অ্যাচিভ করে ওই দেশে চলে গেছে। তো এই জন্য এই মানুষগুলোকে নিয়ে আসা যারা কিনা অলরেডি আপনাদের ড্রিম যেটা সেটা অ্যাচিভ করে ফেলছে, এবং আপনাদের জন্য এই বিষয়গুলো একদম ইজি হয়ে যায়। তো আজকের মতো এই পর্যন্তই শেষ। সি ইউ এভরিওয়ান ইন দ্য নেক্সট ভিডিও।